আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল চাইল্ড কেয়ারের আজকের এপিসোডে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাইদ আহমেদ এবং আমাদের সাথে আলোচনার জন্য আছেন অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পেশাল এডুকেটর এবং পজিটিভ থিংকিং স্পেশাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর নুরুন নাহার নূপুর আপা। আমি আপাকে স্বাগত জানাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আর ভাইয়া ধন্যবাদ আপনাকে। আপা আপনাকে ধন্যবাদ। করার জন্য। আপনি বারবার আমাদেরকে সময় দিচ্ছেন। এর আগেও আপনি সময় দিয়েছেন কয়েকটি সেশনে। আ মানে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে এবং সাথে স্পেশাল এডুকেটর হিসেবে। আজকের আলোচনাটা একটু ভিন্ন রকম। কেননা আমরা যেটা করতে চাই যে আপনার যেহেতু দুটো বিষয়েই আপনার পারদর্শিতা রয়েছে। আপনি ১ম এ একজন অকুপেশনাল থেরাপিস্ট ছিলেন, সিআরপি থেকে পাস করেছেন। তারপরে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কাজ করে আসছেন। ব্যক্তিগতভাবে ফ্যামিলি ট্রেনিং বলেন অথবা তারপর আপনার একটা স্কুল আছে, সেই স্কুলে আপনি ম্যানেজিং ডিরেক্টর এবং অতি সম্প্রতি যেটি আপনি করেছেন যে আপনি অস্ট্রেলিয়া থেকে আবার স্পেশাল এডুকেশন এ পড়ালেখা করে এসেছেন। তো এই যে একটা ব্যাপার যে আপনার এই বিভিন্ন দিক থেকে অভিজ্ঞতাটা এবং আমরা জানি যে স্পেশাল চিলড্রেনদের ক্ষেত্রে এই হলিস্টিক অ্যাপ্রোচটা খুব জরুরি। বিভিন্ন দিক থেকে বিষয়টাকে দেখাটা খুব জরুরি। তো সেইখানে আমাদের কাছে এই জিনিসটা মনে হয়েছে যে আপনার কাছ থেকে আমাদের জানার অনেক কিছু আছে। কারণ আপনি ব্যক্তিগতভাবে যেহেতু বাচ্চাগুলোকে দেখছেন এবং এই একাডেমিক বিষয়গুলো আপনি জানেন। আ অকুপেশনাল থেরাপি এবং স্পেশাল এডুকেশন এর জায়গাটা থেকে। তো সেই জায়গা থেকে আমাদের আজকের আলোচনাটার আমি ভিত্তিটা আপনাকে বলে দিই। এরপর আপনি আপনার মতো করে বলবেন। আমরা যেটা জানতে চাই মূলত যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটা আমি বলে নিতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ শুধু স্বপ্ন দেখলেই হবে না। আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা দেশেরও রয়েছে, আমাদেরও রয়েছে। তাই না? অনেক কিছু চাইলে আবার কিছুটা কিন্তু মানে সাংস্কৃতিক তারতম্য বা কালচারাল ডিফারেন্স ও রয়েছে। অনেক এক্সাক্টলি। কিছু আমাদের মিলে না। তো আপনি দীর্ঘদিন এখানে আ কাজ করছেন। আবার আপনি একটি উন্নত দেশে অস্ট্রেলিয়াতে যেখানে প্রচুর গবেষণা হয়, সেখানে আপনি একটি মাস্টার্স করে আসলেন। সেখানে প্র্যাকটিক্যালি কাজ করে এসেছেন, দেখে এসেছেন। তো সেখানে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে এমন একটি স্কুল তার মডেলটা কেমন হওয়া উচিত? সেখান থেকে আমরা আপনার স্কুলে আসবো যে পজিটিভ থিংকিং কি করছে এবং কিভাবে কি করছে? আচ্ছা। আম ধন্যবাদ আপনাকে সাইদ ভাই। জি, আমি অবশ্যই। আসলে একটু শুরুর দিকে যাই। আমার নিজের চিন্তা ভাবনাগুলা কিভাবে এভাবে আমি লাইন আপ করেছি, হুম, সেটা থেকে একটু বলি। যেমন আমি নিজে একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং আমি ১ম এই জয়েন করেছিলাম সিআরপির মিরপুর সেন্টারে। যেখানে আমার দায়িত্ব ছিল ওই সেন্টারে পিডিয়াট্রিক ইউনিটটা ডেভেলপ করা। জি, তো আসলে এই কাজটা করতে গিয়ে যেটা হয়েছে যে আমি নিজে যখন আমার নিজস্ব বৈশিষ্ট্য বলি যে সেটা হচ্ছে যে আমি যখনই যেখানে বাধা পেয়েছি বা মনে হয়েছে একটা ল্যাক, আমি সেটাকেই কিন্তু আমার ওয়ার্কিং প্রজেক্ট করে ফেলেছি। সো দ্যাট ইজ মাই মানে আমার একটা বড় অ্যাটিটিউড আমি বলব যে আমি যখনই যেখানে দেখেছি সোসাইটিতে কাজের ক্ষেত্রে রিলেশনশিপে একটা প্রতিবন্ধকতা বা একটা বড় শূন্যতা, সেই জায়গাটাতেই আমি কাজ হিসাবে নিজেকে নিজের দায়িত্ব হিসেবে বেছে নিয়েছি। তো যখন আমি এই যে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করছি, সেখানে আসলে সেরিব্রাল পলসি বাচ্চারা আছে, আদার্স নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চারা আছে, অনেক রকম ফিজিক্যাল ডিসএবিলিটির ভেরিয়েশন গুলো আমাদের কাছে আসতো। কিন্তু সেখানে আমি প্রতিনিয়ত আমি ৩ বছর কাজ করেছি। আমি প্রতিনিয়তই ফিল করেছি যে এই জিনিসটা, যেটা এখন আমি দেখছি যে আমাদের প্যারেন্টসরা এই যে একই জায়গায় স্ট্রাগল করছে যে থেরাপি, যে শুধুমাত্র থেরাপি দিয়ে কি আমি একটা স্পেশাল নিড বাচ্চার আ উন্নতির জন্য যথেষ্ট কাজ করতে পারছি? কারণ থেরাপিউটিক নিডটা হচ্ছে একটা মাত্র এরিয়ার নিড। সেটা অকুপেশনাল থেরাপি হতে পারে, সেটা স্পিচ থেরাপি হতে পারে, ফিজিওথেরাপি হতে পারে। এইটা একজন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে বাচ্চাগুলোর আছে তাদের একটা এরিয়ার নিড। কিন্তু যে আরো যে নিড গুলো আছে, যে তার সোশ্যাল বিহেভিয়ারের ইস্যু আছে, তার কমিউনিকেশনের ইস্যু আছে, তার একাডেমিক ডেভেলপমেন্টের ব্যাপার আছে, তার অন্যান্য যে ডেইলি লিভিংস অ্যাক্টিভিটিস আছে এবং পরিবারের মধ্যে তার একটা যে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার, সমাজে তার গ্রহণযোগ্যতার ব্যাপার, এই যে এতগুলো দিক, এই জায়গাগুলো কিন্তু আমরা একটা থেরাপি সেশনে কোনোভাবেই অ্যাড্রেস করতে পারছিলাম না। তো তারপরে আমার যেটা শুরু হয় যে বাংলাদেশে ১ম যে এই স্কুলটি একজন অকুপেশনাল একজন প্রফেশনাল স্কুল
যেটাকে আমরা বলবো যে একজন প্রফেশনাল নিজে একটা স্কুল শুরু করেছিল, সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং, এবং 2009 সালে এটা আমি শুরু করি। এর আগে আমার অনেক বড় জার্নি আছে। আমি বেশ কয়েকটা স্কুলের সাথে কাজ করতে চেয়েছি, কাজ করার কিছুটা সুযোগ হয়েছে। হ্যাঁ, আইডিওলজির সাথে হয়তো কনফ্লিক্ট হয়েছে। আমি ঢাকার বাইরে চিটাগং, রাজশাহী, বরিশাল বিভিন্ন জায়গায় কাজ করেছি। যে ওখান থেকে আসলে কি হয়েছে, আমি আসলে বুঝতে পেরেছি যে এই যে একটা বাচ্চাকে নিয়ে টোটাল যেই স্ট্রাগলটা, এবং সে তার যে সমস্যাগুলো নিয়ে যে কিভাবে তারা কাজ করবে, সেগুলোর আসলে একটা মাল্টি ডাইমেনশনাল ইন্টারভেনশন, মাল্টি, আমরা বলছি মাল্টি ডিসিপ্লিনারি। হ্যাঁ, সেটা যদি না হয় তাহলে কিন্তু আদতে আমরা কোনো উন্নতি করতে পারছি না। কারণ আমি 3 বছর যখন সিআরপিতে কাজ করেছি, আমার অনেক ক্লায়েন্ট ছিল যারা 3 বছরই আমার কাছে সার্ভিস নিচ্ছে। তো 3 বছরে এই বাচ্চাটার থেরাপির কারণে তার কিন্তু কিছু কিছু জায়গায় উন্নতি এসেছে, কিন্তু এই উন্নতিটাকে সে কিভাবে কাজে লাগাবে, এই উন্নতি দিয়ে সে কি করবে? যার হ্যান্ড ফাংশন ছিল না বা সেরিব্রাল পলসি, তার মাসেল টোন ভালো না, আমরা সেটা নিয়ে কাজ করেছি, কিন্তু তাকে আমি এখন যে সে লেখাপড়া করবে সেই সুযোগটা তো আমরা করে দিতে পারছি না। এখন যে সে কমিউনিকেশনের জন্য যে তার আরো মেটেরিয়াল দরকার, সেটা আমরা দিতে পারছিলাম না। তো যার কারণে আমি আসলে এই স্কুলটা শুরু করি। যে স্কুল যখন আমি করেছি, এখানে আসলে আমরা একেবারেই একদম, যেটা আমরা বলবো যে যত ধরনের ইন্টারভেনশন, আমি একদম শুরু থেকে, যেহেতু প্রফেশনাল একটা ডিগ্রি, যেটা আমাদের অকুপেশনাল থেরাপির ডিগ্রিটা কিন্তু ইন্টারন্যাশনাল, মানে যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ অকুপেশনাল থেরাপি থেকে রেকগনাইজড। সো ওয়ার্ল্ডের 72টা দেশের প্র্যাকটিস আমাদের একই রকম। সো ওই সুবাদে কিন্তু আমি সবসময় নতুন নতুন যেই জিনিসগুলো প্র্যাকটিসে এসছে স্পেশাল নিড এরিয়াতে, সেগুলো কিন্তু আমি সবসময় আপডেটেড হওয়ার একটা সুযোগ আমার হাতে ছিল, এবং আমি সুযোগটা নিয়েছি। কনভেনশনাল যে অ্যাপ্রোচটা আমাদের আছে, যে বাচ্চারা স্কুলে দিয়ে, বাবা মা একটা নির্দিষ্ট টাইমে স্কুলে দিয়ে তারা রিলিফ থাকছেন, যে কেউ বাজার করছেন, কেউ ঘরের কাজ করছেন, কেউ রান্না করছেন, এবং ওই বাচ্চা স্কুলে একটা সময় পর্যন্ত থাকছেন, কিন্তু এই সময়টা বাচ্চাটার কি কাজে লাগছে, বাচ্চাটাকে আমরা, এই শিশুটাকে আমরা, এই বিশেষ শিশুকে আমরা স্কুলের ওই সময়টাতে কি দিতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যার কারণে আমি বলবো যে স্কুল করা খুব সহজ, কিন্তু স্কুলটা বাচ্চাকে বেনিফিট করছে কিনা, এইটা কন্টিনিউয়াসলি যদি আমরা না ভাবতে পারি, তাহলে হয়তো আমরা কোথাও না কোথাও আসলে আমরা সাকসেস না আমরা। জি। না, অনেক ধন্যবাদ আপা। এখন আহ, আপনি যেটা বলছিলেন যে যেমন থেরাপি একটা অংশ বা একটা স্পেশাল নিডস বাচ্চার যা প্রয়োজন রয়েছে, তার মধ্যে থেরাপি একটি ব্যাপার, কিন্তু থেরাপি সবকিছু না। আমি থেরাপি 100%, এমন না যে শুধু থেরাপি দিলেই অন্য বিষয়গুলো যদি পূরণ না হয় তাহলে বাচ্চাটা ঘাটতি থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি অন্যভাবে বলি যে একটা বাচ্চার যদি রুটিনের কথা বলি, তার যে টোটাল ম্যানেজমেন্টের কথা বলি, তো সেখানেও কিন্তু স্কুলিং একটা পয়েন্ট, মানে স্কুলিং একটা পয়েন্ট। এর সাথে রয়েছে বাচ্চাটার বাবা মায়ের সাথে তার যে মানে বাড়িতে যে সময় কাটানো, সেটা যেমন তার একটা বাস্তব আমরা দেখলাম যে এই করোনার মধ্যে স্কুল বন্ধ ছিল, ইচ্ছা হলেও স্কুল আসতে পারছে না। তো সেই ক্ষেত্রে মানে স্কুলের ভূমিকাটা কেমন হওয়া উচিত, যে মানে ওই বাচ্চাটার যে টোটাল ম্যানেজ স্কুল তো একটা কাজ করে দিচ্ছে, যে ওই 3-3.5 ঘন্টা সময় যদি একটা সেশন, একটা শিফট হয়, যে দুটো শিফট হয় হয়তো 5-6 ঘন্টা টোটাল, হ্যাঁ, তাহলে এটা তো এই সময়টা তারা টোটালটা তারা দায়িত্ব নিচ্ছে, বাবা মা তো ছেড়ে চলে যায়, সম্পূর্ণ টিচারদের কাছেই থাকে বা স্কুল ম্যানেজমেন্টের কাছে থাকে। কিন্তু পুরো সময়টা 24 ঘন্টার সময়ে বাচ্চাটার কেমন চলা উচিত, সেই ক্ষেত্রে স্কুলের ভূমিকাটা কি হতে পারে? আচ্ছা, আহ, ধন্যবাদ। আমি এখানে একটা কথা বলি, হুম, যেটা আমরা আমাদের আমার পজিটিভ থিঙ্কিং স্কুলে আমরা একটা প্রিন্সিপাল ফলো করি, জি, যেটা আমাদের টোটাল সার্ভিসের প্রিন্সিপাল। জি, সেই প্রিন্সিপালটা হচ্ছে যে উই ডোন্ট চ্যালেঞ্জ দ্য ক্লায়েন্ট টু ফিট ইন আওয়ার সার্ভিস, উই রিডিজাইন আওয়ার সার্ভিস ফর আওয়ার ক্লায়েন্ট। তার মানে কি, যে আমার এরকম এরকম সেবা দেওয়ার সামর্থ্য আছে, আপনি এগুলো নিতে পারলে নেন, না নিতে পারলে নিয়েন না। আমরা কিন্তু সেরকম না। আমরা কি করছি, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা ইভেন আমি যদি বলি আমার স্কুলের টিচারদের নিডও ডিফারেন্ট। হ্যাঁ, আমারও কিছু নিড আছে, যে আমি গত 2 বছর ছিলাম না দেশে।
ডিগ্রিটা নিতে গিয়ে। তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে রিডিজাইন করে সার্ভিসটার স্ট্যান্ডার্ড ধরে রাখবো, এগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ভাবি। একটা শিশু যখন আমাদের কাছে আসছে, তার যে কি নিড গুলো আছে, তার পরিবারের কি নিড গুলো আছে, এগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ভাবি। এবং আমি যেটা বলি যে একটা স্পেশাল স্কুল বা একটা যেকোনো স্কুলেরই আসলে প্রথম যেই শর্তটা পূরণ করতে হবে সেটা হচ্ছে যে টিচারের সাথে ছাত্রছাত্রীর একটা র্যাপোর্ট বা একটা সম্পর্ক তৈরি করা। যে এই সম্পর্কটার মধ্যে কি হবে, যে শিক্ষক তার ছাত্রছাত্রীকে এতটা নিবিড়ভাবে বুঝবেন যে সে ওই জায়গা থেকে তার তার নিজের জায়গা থেকে তার প্রয়োজনটাকে প্রায়োরিটি হিসেবে দেখতে পারবেন। এখন আমাদের যেমন অনেক টিচার আমরা বা অনেক জায়গায় শুনি যে একটা বাচ্চা খুব অ্যাগ্রেসিভ, খুব মারামারি করছে, এখন টিচাররাও বিহেভিয়ারাল অ্যাপ্রোচ তাকে উল্টো মাইর দিয়ে বুঝাচ্ছে। কিন্তু যখন আমরা কাজ করছি আমাদের টিচারদেরকে ওই জন্যই আমরা আগে অনেক বুঝাই বা অনেক ট্রেনিং করি যে এই যে আচরণগুলো সেগুলো কোত্থেকে আসছে এবং সেটা কি ধরনের কমিউনিকেশন, সেই কমিউনিকেশন থেকে সে কি বুঝাতে চাচ্ছে, আপনি সেটা বুঝে কিভাবে রিয়াক্ট করবেন। এই যে একটা সম্পর্ক, এই যে একটা দায়বদ্ধতার জায়গা তৈরি করা শিক্ষকদের মধ্যে, এটা খুব জরুরি। কারণ আমি একটা জিনিস বলি, যখন একটা বিশেষ শিশুকে নিয়ে যে কোনো ধরনের প্রফেশনাল যদি কাজ করেন, সে যদি মনে করেন যে এর 9 বছর হয়ে গেছে, এর এটা হয়ে গেছে, ওর এরকম সিভিয়ার আইকিউ প্রবলেম আছে, এর হবে না, এর হবে না, এটা যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায়, আপনার ছাত্রছাত্রীর আসলেই হবে না। কিন্তু এই যে হবে না বা ও পারবে না, এটা আমরা কেউ বিশ্বাস করি না আমাদের প্রতিষ্ঠানে। কারণ আমরা বিশ্বাস করি যে ওর এই জিনিসটা হতে সময় লাগতে পারে, মানে এখনো হয়নি, অথবা হওয়ার জন্য যে পদ্ধতিটা দরকার সেটা তাকে দেয়া হয়নি। বুঝতে পেরেছেন? এটা একটা জিনিস। এরপরে যে আরো একটা ব্যাপার, যে ভয় ভীতির যে পরিবেশটা তৈরি হয় স্কুলে, জোর করে কাজ করা, তার পছন্দের জিনিসগুলো তার থেকে সরিয়ে ফেলা, এই যে বিভিন্নভাবে শাসন করা, শোষণ করা, এই জিনিসগুলো কিন্তু আমরা একদম পরিহার করি। এবং আরো যে ব্যাপারগুলো আছে যে শিশুর চাহিদা, শিশু কি চাচ্ছে, তার যদি একটা অবসেশন থাকে, বিশেষ চাহিদার যদি একটা বাচ্চাদের যদি একটা অবসেশন থাকে, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, সেটাকে বাদ দিয়ে দেওয়া না। তার মানে আমারও তো কিছু পছন্দ আছে, তারও কিছু পছন্দ আছে, সেই পছন্দগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে তাকে কাজ করাবো, এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। এবং আরো বিষয় হচ্ছে কি, যে স্কুলটাকে বা ক্লাসরুমকে আমরা কিভাবে লেস ডিস্ট্রাক্টেড রাখতে পারি। যে অনেক বেশি ডিস্ট্রাকশন আমি অনেক জায়গায় দেখেছি, যে দেয়ালের মধ্যে বড় বড় ছবি আঁকা, উপর থেকে খেলনা, বিভিন্ন রকম পাখি বা খেলনা বা বাচ্চাদের কার্টুন ঝুলছে, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের ফোকাসের জন্য খুব সমস্যা। কারণ আমরা যখন স্ট্যান্ডার্ড ক্লাসরুম বলছি, সেখানে কিন্তু বলা আছে যে এতটা কম ডিস্ট্রাকশন তৈরি করতে হবে যেখানে কোনো বাচ্চার সাউন্ড সেন্সিটিভ থাকলে সেটা যেন তাকে, যেমন একটা বাচ্চা এমনিতে কাজ করছে কিন্তু সে অন্যের কান্না শুনলে সারাক্ষণ কাঁদতে থাকে, তাহলে কি আমি এই দুটো স্টুডেন্টকে এক রুমে দিতে পারবো? আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে একটা নতুন স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট হলো, একই রুমে 4টা টেবিল 6টা করে চেয়ার, তার মানে 26 জনের বসার অ্যারেঞ্জমেন্ট, সেখানে হয়তো শিক্ষক ছাত্রছাত্রী। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তারা আসলে জানেন না যে একটা স্ট্যান্ডার্ড স্পেশাল স্কুলের বা ক্লাসরুমের সেটআপ এটা না, এটা হতে পারে না। সেই জায়গাটায় আসি আপনার, যেহেতু আপনি স্ট্যান্ডার্ড কথাটা বললেন, এবং তার সাথে সাথে এক্সপেরিয়েন্সের সাথে একাডেমিক ব্যাপারটা যোগ করি, যে আপনি যেহেতু পড়ালেখাও করেছেন এই বিষয়ে এবং নিশ্চয়ই অস্ট্রেলিয়াতে স্পেশাল এডুকেশন, স্পেশাল স্কুল দেখে এসেছেন যে সেখানে তারা কিভাবে কাজ করে, কাজ করে। তো সেটার প্রেক্ষাপটে যদি বলতে হয়, যেমন অনেক রকম দেখি আমরা, যে অনেক স্কুল আমরা দেখি ওয়ানস টু ওয়ান, একজন ছাত্র একজন ইয়ে, কিন্তু ওয়ানস টু ওয়ান হলো দেখা যাচ্ছে এক রুমে কয়েকজন থাকে, প্রত্যেকটা বাচ্চার সাথে একটা করে টিচার। আবার আপনি যেটা বললেন বাচ্চাগুলো তো আলাদা হয়। তারপরে এর আগে আমরা লন্ডনের জন এফ কেনেডি স্পেশাল স্কুলের এডুকেটর, ওনার সাথে কথা বলছিলাম, আমরা ইনাম ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন উনি যেটা বলছিলেন যে আমরা বাচ্চার অবস্থা অনুযায়ী ক্লাসরুম তৈরি করা হয়, মানে এক একটা রুম এক একটা বাচ্চার কন্ডিশন অনুযায়ী ওই বাচ্চাগুলোকে, সেই যদি আমি ভুল না করে থাকি, আমি খুব সাধারণভাবে এক্স্যাক্টলি, উনি তাই বলেছিলেন। আবার এক একটা স্কুলে তো আবার এক এক রকম। তো
আপনার কাছে কি মনে হয় এটা কি কোনো ফিক্সড ব্যাপার আছে নাকি আসলে কয়েক রকম হতে পারে? মানে আপনি লিটারেচার থেকে কি বলেন যে এখানকার যে লিটারেচার রিভিউ বা নিজের অভিজ্ঞতা অস্ট্রেলিয়া যেটা এটা এটা আমি যেমন নিজেও কিন্তু আমি বহুবার অনেক বড় বড় প্রফেশনালদের সাথে অনেক জায়গায় আমি নিজেও আলোচনা করেছি যে হুইচ ইজ ওয়ান ইজ দ্য বেস্ট, ওয়ান টু ওয়ান অর ইনক্লুসিভ। এখন ইনক্লুসিভ বেস্ট কিভাবে, যখন বাচ্চা ইনক্লুসিভের জন্য তৈরি। যখন বাচ্চা ইনক্লুসিভের জন্য তৈরি না, তখন কারণ বাচ্চাদের অনেক নিড আছে, যেটা একটা ইনক্লুসিভ ক্লাসরুমে আমাদের সেটা বলি, বিদেশেও কিন্তু টিচাররা স্ট্রাগল করছে। আমি দেখে এসেছি যে অনেকগুলো স্টুডেন্টের যে সাথে যে তার যে নিজ স্পেশাল চাহিদাটা সেটাও মেটানোর জন্য টিচার ক্রাইসিস চলছে তাদের। হ্যাঁ, তাদের আইপিতে স্ট্যান্ডার্ড আইপি নিয়ে ওই দেশেও ঝগড়া হয় প্যারেন্টসদের সাথে। সবকিছু কিন্তু আছে, কিন্তু তারা ধীরে ধীরে আগাচ্ছে। আর আমরা যেটা করছি, আমরা ওয়ান টু ওয়ান করছি, কিন্তু আমাদের যখন বাচ্চারা, কেন আমরা ওয়ান টু ওয়ান করি? কারণ ইনিশিয়ালি বাচ্চাদের ডিমান্ড নিডটা অনেক বেশি থাকে। কোনো কোনো বাচ্চা হয়তো কমিউনিকেশনের লেভেলে, যেমন সে হয়তো একটা সিঙ্গেল ওয়ার্ড বলছে, কিন্তু আরেকটা বাচ্চা একদমই সিটিং টলারেন্সি নাই, কোনো ল্যাঙ্গুয়েজ নাই। তাহলে আমি দুটো বাচ্চার সাথে তো একসাথে কাজ করতে পারছি না। তাহলে দুজনের মধ্যে ইমপ্রুভ করবে কে? যে অলরেডি একটা দুটো করে শব্দ বলতে পারছে, তাই না? তাহলে আমরা যখন ইনিশিয়ালি এই ওয়ান টু ওয়ান রাখছি, ওয়ান অন ওয়ান সেট আপে রাখছি, তখন কি হচ্ছে, আমরা এই তাকে একটা লেভেল, একটা বেইজে সবাইকে আনতে পারছি, যে ওই লেভেল পর্যন্ত তারা গিয়ে পৌঁছায়। এবং পাশাপাশি কি হচ্ছে দেখেন, আমাদের কিন্তু বাচ্চারা একসাথে কাজ করার অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, যেখানে তারা গ্রুপে কাজ করে। হ্যাঁ, এডিএল ট্রেনিং তারা গ্রুপে করছে, টিফিন তারা গ্রুপে করছে, তাদের রাইমস ক্লাস, তাদের প্লে প্লে যেটা আমরা বলছি প্লে টাইম থাকে, তাদের তাদের যোগা টাইম থাকে, সেগুলো তারা গ্রুপে করছে। শুধুমাত্র তার একাডেমিক ইন্টারভেনশন, শুধু একাডেমিক না, আমরা টেবিলে বসিয়ে শুধু একাডেমিক করছি না, আমরা ফাইন মোটরের কাজ করাচ্ছি। আমরা টয়েস গুলো যখন দিচ্ছি, সেখানে আমাদের প্ল্যান থাকে যে সে কি কোন বাচ্চাটার কি ধরনের সমস্যাগুলো আছে, সে একটা খাতায় কাজ করলো, তাহলে একটা টয়েস দিয়ে, একটা কিছু দিয়ে সে সেই আবার আমরা একটা খেলনা দিয়ে তাকে হয়তো কিছুক্ষণের জন্য রিলিভ করে আবার আরেকটা কাজ দিচ্ছি। তার মানে যে এই যে ওয়ান টু ওয়ান ফোকাসটা, সেখানে কিন্তু তার প্রত্যেকটা বাচ্চার একেবারে প্রত্যেক দিনের জন্য সে কি কি তার কাজগুলো হবে সেগুলো আছে। পাশাপাশি যখন এই বাচ্চারা, আমরা যেমন আমাদের একাডেমিক ক্লাসরুম আছে, যখন তিনটা বাচ্চা দুইটা বাচ্চা রেডি হয়ে যায় যে তারা প্লে গ্রুপের কারিকুলাম শেষ করেছে, ইন্ডিভিজুয়ালি শেষ করে ফেলেছে, বা তারা নার্সারি কারিকুলাম শেষ করে ফেলেছে বা নার্সারি কারিকুলাম নিতে পারবে, তখন কিন্তু আমরা আবার এই বাচ্চাগুলোকে দুইজন তিনজন করে বাচ্চাগুলোকে একটা ক্লাসরুমে দিয়ে, একজন টিচার দিয়ে, একদম মেইন স্ট্রিম স্কুল যেভাবে হয়, বোর্ডে লেখা, বোর্ড থেকে কপি করা, এগুলো আমরা ট্রেনিং করি। তখন হয় কি, আমাদের স্কুল থেকে বাচ্চারা যখন মেইন স্ট্রিম স্কুলে যাচ্ছে, তার স্ট্রাগল অনেক কম হয়, কারণ সে অলরেডি এই পরিবেশগুলো দেখে আসছে। তো ফলে কি হয়েছে যে আমরা কিন্তু ওয়ান টু ওয়ান মানে সারা জীবন ওয়ান টু ওয়ান না। ওয়ান টু ওয়ান হচ্ছে ইনিশিয়ালি তাকে তৈরি করার জন্য, গ্রুপ ইন্টারাকশন বা ইনক্লুসিভনেসের জন্য। অবভিয়াসলি আমি যাদের সাথেই কথা বলেছি সবাই বলেছে যে ওয়ান টু ওয়ান ইজ বেস্ট, বাট উই ক্যান নট এফোর্ড ইট। আমাদের যেটা হয় যে আমাদের কিন্তু অনেকগুলো ক্লাসরুম, আমাদের অনেক বড় স্কুল, কিন্তু তারপরেও আমরা কিন্তু খুব কম বাচ্চা নিয়ে কাজ করি। কেন? কারণ আমাদের টিচার তো আমার নাই, আমি টিচার নাই, ওয়ান টু ওয়ান বলছি, টিচার তৈরি করতে আমার সময় লাগছে, কিন্তু আমি যত বাচ্চা আসছে আমি সব ভর্তি নিয়ে নিচ্ছি, সেই কাজটা আমি করি না। তো ফলে কি হয়েছে, আমরা প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু একটা টার্গেট তৈরি করে তাকে সেই লেভেলে নিয়ে, তারপরে ইভেন এখন আমাদের বাচ্চারা কি হয়েছে, সে কিন্তু লিড করছে, সে অ্যাসেম্বলি লিড করতে শিখেছে, কোনো কোনো বাচ্চা কোনো, এবং টার্ন করে করে তারা এটা করছে, কোনো কোনো বাচ্চা যোগা ক্লাস লিড করছে, কোনো কোনো বাচ্চা রাইমস ক্লাস লিড করছে। এই জিনিসগুলো কিন্তু সে শিখে গিয়ে ওখানে গিয়েছে। কিন্তু ইনিশিয়ালি যদি আমি যেটা ফিল করি যে তিনটা বাচ্চা একটা টিচারও যদি আমরা দেই যারা অনেক ট্রেন আপ, টিচারও তো স্ট্রেসড হয়ে যায়, কারণ তিনটা বাচ্চার নিড তিন রকম, তিনটা বাচ্চার অ্যাপ্রোচ তিন রকম। কোনো একটা বাচ্চা বসছে কিন্তু 2-3 মিনিটের বেশি সে বসে থাকছে না, এখন টিচার কি তাকে বসাবে, নাকি যে খাতায় কাজটা করছে ওকে একটু হেল্প করবে? সো ইটস ভেরি ডিফিকাল্ট।
এবং এই কারণে আমরা যেটা দেখি যে অনেক স্কুলে কি করে, একজন করে টিচার, 2-3 জন করে আয়া। অনেক স্কুলে আয়ার সংখ্যা বেশি। আমরা এগুলো অ্যাভয়েড করেছি। আমরা চেষ্টা করেছি যে তাহলে আপনার যখন বাচ্চা 3 জন মিলে কাজ করা তৈরি হবে তখনই আমরা তাদেরকে ওইভাবে কাজ করাবো। জি। তাহলে ইনিশিয়ালি যখন বাচ্চা ভর্তি হচ্ছে, তাহলে প্রথমে 1:1 থাকে আপনার ওখানে। তারপরে তার অবস্থা অনুযায়ী তাকে হ্যাঁ, পরবর্তী ক্লাসে দেয়া হয়। যে যদি সেটা হ্যাঁ, তার যে আইইপি সেটা সে পূরণ করতে পারে বা সবগুলো কাজ করতে পারে। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কারণ জি। স্পেশাল স্কুলের মধ্যে আপনি যেটা বললেন ইনক্লুসিভ। একটা তো আছে ইনক্লুসিভ কোন অর্থে যে একেবারেই নিউরোটিপিক্যাল বাচ্চাদের সাথে মানে স্পেশাল চিলড্রেনদের যেটাকে আমরা উন্নত দেশগুলোতে শুনতে পাই। এবং যেটা এক ধরনের শ্যাডো টিচার দেওয়া হয়, দিয়ে ওইখানে কোপ আপ করানোর চেষ্টা করা হয়। ওইটা একটা রেগুলার বা মেইন স্ট্রিম স্কুল তার সাথে এটা। কিন্তু স্পেশাল স্কুলের মধ্যে আমার জানা মতে আমরা বাংলাদেশে ২ রকম দেখছি। যেটা সম্পূর্ণ স্পেশাল স্কুল। সেখানে একটা হচ্ছে কমপ্লিটলি 1:1 মানে একজন টিচার একজন ছাত্র। আরেকজন হচ্ছে এমন হতে পারে যে একটা ক্লাসরুমের মধ্যে ৫ জন ছাত্র বা ৬ জন ছাত্র ২ জন টিচার। এরকমও একটা ফরম্যাট কোন স্কুলে আছে। আছে। হুম, আচ্ছা। একটা কথা জি। আপনি বলেছেন মাঝখানে যে টিচার তৈরি করেন। এই জিনিসটা বুঝতে পারিনি আমি যে আপনি টিচার কিভাবে তৈরি করেন? মানে তারা তো তৈরি হয়েই আসেন নিশ্চয়ই। না তারা আমি যেটা বলি যে হয়তো আমাদের দেশে এখন স্পেশাল এডুকেশনে পড়াশোনা করে অনেক টিচাররা আসছেন। হুম, বাট তারপরেও আমি একদমই যারা কখনোই স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করেনি, আমি তাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি। কারণ তাদের মাথায় আসলে স্পেশাল বাচ্চা সম্পর্কে কোনো ধারণা থাকে না। ফলে যেই ধারণাটা আমি তৈরি করে দেই, সেটা নিয়েই তারা আগায়। এখন যদি আমি দেখেছি যেটা আমাদের অনেক প্রফেশনালদেরও হয় যে যখন আপনি ডায়াগনোসিস দিয়ে বাচ্চাকে বোঝার চেষ্টা করবেন তখন কিন্তু আপনি ডায়াগনোসিসের বাইরে আসতে পারবেন না। যেমন আইকিউ লেভেল 60 এর নিচে হলে বাচ্চা এমন এমন হবে, তখন কিন্তু আপনি এটার বাইরে আসতে পারবেন না। তো ফলে আমি আমি দীর্ঘদিন এভাবেই কাজ করছি এবং আমি এটার বেনিফিট পাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা যখন তাদেরকে আমাদের কি বলে যে চাকরিটা তারা নিতে আগ্রহী হন, তখন আমরা তাদেরকে আসলে পুরো বিষয়টা সম্পর্কে স্পেশাল নিড কি, বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো কেমন, ক্লাসরুম কিরকম হওয়া উচিত, এগুলো যখন আমরা কেমন হওয়া উচিত এটাই যখন তার মাথায় দেই, তাহলে কিন্তু এইটাই থাকে। ওই উচিতটা থাকে। অনুচিতটা তাদের মধ্যে কখনো তার মানে বা আপনি বলছেন যে হ্যাঁ, যারা প্রিকনসেপশন নিয়ে আসে না তারা। কিন্তু সেক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড এডুকেশনটা কি থাকে সাধারণত? আমরা আমরা বেসিক্যালি আমাদের স্কুলে যেটা অনেস্টলি আমি বলব যে আমি অনার্স করা পর্যন্ত হলেই আমি নিচ্ছি। তারপরে আমি তাদেরকে এনকারেজ করতে থাকি বা অনেকে মাস্টার্স অলরেডি ভর্তি হওয়া থাকে। আমাদের অনেক টিচাররাই যেমন তারা হয়তো অনার্সের আগে আমার সাথে জয়েন করেছে। এমন টিচারও আছে। আমি সত্যি কথা বলব। কিন্তু কাজ করতে এসে সে এখন কি করছে, চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়ছে। হ্যাঁ, আমরা এইভাবে তৈরি করছি যে সে আস্তে, আস্তে বুঝতে পারছে যে এখানে আরো বেশি জানার একটা সুযোগ তার আছে এবং যারা অনার্স করে আসছেন তাদেরকে আমরা মাস্টার্স কমপ্লিট করছি। সে যেকোনো ডিসিপ্লিন থেকে আসতে পারে। কিন্তু যখন তারা আমাদের এখানে কাজ করছেন, আমরা একটা যেটা হয়েছে যে হয়তো আমার সাথে অনেক টিচার আছেন যারা ১০ বছর ১১ বছর কাজ করছে। কিন্তু তার মানে এই না যে সে ১০ বছর কাজ করছেন বলেই সে সিনিয়র টিচার। তাদেরকে কিন্তু বিভিন্ন সময় পরীক্ষা দিতে হয়, বিভিন্ন প্রেজেন্টেশন করতে হয়। যার স্কিল যত ভালো সে তত সিনিয়র টিচার। মানে তো আপনি স্কিল একটা অনগোইং একটা স্ক্রিনিং রাখেন তাদের মধ্যে। সবসময়, সবসময়। আমাদের পরীক্ষাও নেই আমরা টিচারদের। আচ্ছা। হ্যাঁ? যে কাজ করছে এবং তারা কিন্তু লিখিত, ওরাল এগুলো পরীক্ষা দেয়। এবং সে তার কেস প্রেজেন্ট করে। সে তার বাচ্চাটাকে নিয়ে যে কাজ করছে, এই স্টুডেন্টটাকে সে কেস আমরা একেকজনকে সিলেক্ট করে দিচ্ছি। কেস প্রেজেন্টেশন করছে। তার স্ট্রেংথ গুলো এবং আমরা যেটা বলি যে আমরা মানে লিমিটেশনটার চেয়েও তার স্ট্রেংথটাকে ফোকাস করি বেশি। ফলে আমরা ওই স্ট্রেংথ গুলো নিয়ে কাজ করার একটা সুযোগ মানে মানসিকতা আমাদের তৈরি হয়। যে ও কি পারে? চলো এগুলা কিভাবে আমরা কাজ করব? এগুলো কিভাবে আমরা ইনক্লুড করব? আইপির মধ্যে ঢুকাবো। আপনি হয়তো জানবেন যে আমাদের যেই হোম প্রোগ্রাম বা এই যে আমরা যে ডায়েরি দেই সেখানে কিন্তু আমরা বাচ্চাকে কি কাজ করাচ্ছি, ও কি শিখেছে সেগুলো লিখি। ও কি পারে না এগুলা কিন্তু আমরা লিখি না। ওগুলো আমাদের ডকুমেন্টস। কারণ প্যারেন্টস তো অলরেডি
অনেক বেশি ওভারওয়েলম তার বাচ্চার চ্যালেঞ্জ নিয়ে। তো সারাক্ষণ যদি প্যারেন্টস এবং আমাদের স্কুলে টিচাররা কখনোই বাচ্চাকে হ্যান্ড ওভার দিতে গিয়ে বলবে না যে আজকে আপনার বাচ্চা এটা ফেলে দিছে, ওইটা করছে, আমাকে খামচি দিছে। কারণ এগুলোই তো প্যারেন্টসদের জন্য মানে তাকে অলরেডি সে সব জায়গা থেকে অ্যাশেমড যে আমার বাচ্চা, কারণ তার পরিবারও বলছে তুমি বাচ্চাকে মানুষ করতে পারছো না, তুমি ওকে শিখাতে পারছো না। তাহলে আমরা তো জানি তো অনেক পরের ব্যাপার বাপা। যারা বলছে, সবাই তো বলছে না, অনেকে আমাদের হেল্পও করছে সত্যি কথা। আর যারা বলছে তারা তো জন্ম নিয়েই কথা বলে। মানুষ করা তো অনেক পরে। হ্যাঁ, রাইট। সো একটা জিনিস হচ্ছে যে আপনি তার মানে দেখা যাচ্ছে যে টিচার নিয়োগের ক্ষেত্রে আপনি যত না একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি একটা অবশ্যই একটা মিনিমাম লেভেল দেখছেন যে অনার্স পাস যেকোনো ডিস্ট্রিক্টে, এরপর আপনি তাকে তৈরি করে নিবেন। তাহলে আপনি গুরুত্ব দিচ্ছেন কিসের উপর? তার আগ্রহের উপরে, তার ইন্টারেস্টের উপরে, তার স্ট্রেংথ এর উপরে, সে কতটুকু আগ্রহ নিয়ে কাজ করতে চায়, এই বিষয়গুলো। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় বলি। বাংলাদেশে হয়তো আমি একমাত্র আ মানে যে কি বলবো যে বস শব্দটা আমি ব্যবহার করতে চাই না। যে তাদের প্রধান যে আ যখনই কেউ আমাদের এখানে আসেন, সিভি দেন বা আমাদের টিচারদের লিংকে আসেন, হু, হু, তখনই আমরা তাকে পুরো ব্রিফ করি। আমি কখনোই জানতে চাই না যে আপনি আগে কাজ করেছেন কিনা। আমি শুধু বুঝতে চাই যে আপনার কোন ধারণা আছে কিনা। হু, তারপরে কিন্তু আমরা তাকে আমাদের যেই টোটাল কাজগুলো সেগুলো আমরা তাদেরকে দেখাই। ২ দিন অবজার্ভ করাই। যে আপনি এই কাজগুলো করতে পারবেন কিনা। মানসিকভাবে আপনি একটা বাচ্চার খাওয়ানো, টয়লেট করানো, হু, একজন টিচার মেইনস্ট্রিম স্কুলে এগুলো করে না। না। আপনার মানসিকতা এগুলো করতে আপনাকে অ্যালাউ করছে কিনা? ধৈর্য আছে কিনা আপনার? যেমন আমি সত্যি কথা বলব। আজকে আমি আপনাদেরকে একদম এমন একটা বলব যে আমার স্কুলে আমি টিচারদের বলে দিয়েছি যে আপনারা কখনো, কারণ অবশ্যই অনেক স্ট্রেসফুল এনভায়রনমেন্ট তৈরি হয়। একটা বাচ্চা কন্টিনিউয়াসলি থুতু মারছে। কন্টিনিউয়াসলি সে কিছু হলেই খামচি দিচ্ছে। এগুলো তো আসলেই স্ট্রেসফুল বিষয়, তাই না? অবশ্যই। তো আমার যেমন একটা সিস্টেম আছে যে আপনি টিচারদেরকে বলা আছে যে আপনি যখনই ফিল করছেন যে আমি আর পারছি না, ইউ অ্যাস্ক ফর হেল্প, সাথে সাথে ডাক দেন। লোকজন আছে, কেউ না কেউ যাবে এবং আপনি সরে যান। তারপরেও একদিন আমাদের একটা খুবই ভালো টিচার ছিলেন, উনি এইভাবে শুধু হাত তুলেছিল। আমি সাথে সাথে ওনাকে বের করে দিতে বাধ্য হয়েছি এবং ওনাকে আমি এটা বলেছি যে আমি সরি যে আমাকে এই ডিসিশনটা নিতে হচ্ছে। কারণ আজকে আপনি এটুকুন তুলেছেন, কালকে আমার একটা টিচার মেরে দিবে। আর আজকে আমি যদি আপনার প্রতি অ্যাকশন না নেই, আমার টিচাররা এটাতে রিইনফোর্স হবে। কিন্তু উনি ভালো টিচার ছিলেন। উনি আরো অনেক ভালো, হয়তো সেদিন তার একটা, কিন্তু এই জিনিসগুলো একদম নিষেধ করা আছে এবং আমার স্কুলে যেটা নিষেধ সেটা কেউ করতে পারবে না। বলতে পারেন যে আমি খুব ডমিনেটিং, আমি আসলে এইভাবেই চালাই প্রতিষ্ঠানটা। যে জিনিসগুলো, যেই শব্দগুলো ব্যবহার করা যাবে না, এই ওইটা, বাচ্চাদেরকে যে এই এরে ধর, এই ধরনের শব্দ কখনো আমার স্কুলে ব্যবহার করা যাবে না। এবং ওই যে বাচ্চাদেরকে অনেক স্কুল বলে আমরা মায়ের মতো যত্ন করি। আমাদের স্কুলে বাচ্চাকে কেউ বাবা এটা করো, মা এটা করো এগুলোও বলবে না। কারণ এগুলো স্কুল এনভায়রনমেন্ট না। না। ওই জায়গাগুলোতে আমি খুব স্ট্রিক্ট। এটা আমার টিচাররাও জানে এবং আমার টিচাররা যতটুকুন আমাকে শ্রদ্ধা করে, ভয় পায়, ঠিক ততটুকুন ভালোবাসে। তাদের যেকোনো সমস্যা, যেকোনো কিছু, এবং আমরা প্রতিদিন আমাদের বাচ্চাদের নিয়ে আলোচনায় বসি। প্রতিদিন। যেদিন আমি অফিসে যাচ্ছি না, সেদিনও কিন্তু আমাকে মেসেঞ্জারে ফিডব্যাক আসতেছে এবং আমি ফিডব্যাক দিচ্ছি। যে আজকে কাজ করার পর তুমি যে স্ট্রেসটা নিলে, সেটা আজকে তোমার রিলিফ করার একটা জায়গা সুযোগ করে দেওয়া, সো দ্যাট তুমি কালকে আনন্দ নিয়ে ক্লাসে আসো। সো টিচাররা কিন্তু অনেক বেশি এনার্জেটিক। আমাদের এমনও হয়েছে একটা বাচ্চাকে ২৮ বার টয়লেট করাতে হয়েছে এবং ২৮ বার টিচার টয়লেটে নিয়েছে, লিখেও রেখেছে। অ্যান্ড দেন উইদিন আ উইক সেই বাচ্চা টয়লেট ট্রেন হয়ে গেছে। কিন্তু টিচার কেন ২৮ বার নেওয়ার মতো ধৈর্য ছিল তার? কারণ তাকে বুঝানো হয়েছে যে এই বিহেভিয়ারটা সে করছে কাজ না করার জন্য। এখন যখনই তুমি এই বাচ্চাটাকে প্রথম থেকে এই জিনিসটা ট্রেন করে না নিবা, তুমি সারা বছর এই বাচ্চার সাথে কাজ করতে পারবে না, কোনো টিচার করতে পারবে না। এবং যখনই একটা অ্যাচিভমেন্ট আমার টিচারের হচ্ছে, উই সেলিব্রেট ইট, যে হ্যাঁ, তার মানে আমরা কিন্তু আবার কখনো একটা বাচ্চার উন্নতির জন্য একজন টিচারকে হাইলাইট করি না। কারণ একজন টিচার সারা মাস এই বাচ্চাটাকে দেখে, সারা বছর দেখে না। টিচার রোটেশন হয়ে যাচ্ছে। ২ মাস বা ১ মাস পর পর নতুন টিচারের সাথে বাচ্চা কাজ করছে। এতে কি বেনিফিট হচ্ছে? এতে বেনিফিট হচ্ছে যে বাচ্চা
একজন মানুষের সাথে কাজ করার যে হ্যাবিচুয়েটেড, যে মায়ের সাথেই করে, মা যেভাবে করায় সেভাবেই পারে, টিচার যেভাবে করায় সেভাবেই পারে। তাহলে এখানে কি হয়েছে, যখন আমরা 6 মাস পর 3 মাস পর একটা বাচ্চার ডেভেলপমেন্ট পাচ্ছি, আমরা সবাইকে এটার ক্রেডিট দিচ্ছি। এবং আমার টিচাররা, আমি এখানে এই লাইভটা তো আমার টিচাররাও দেখবে, প্যারেন্টসরাও দেখবে। আমি আমার টিচারদেরকে বলছি যে আমার টিচাররা এতটা আন্তরিক যে তাদের মন খারাপ হয় যদি কোনো বাচ্চার পানিতেও একটু ময়লা থাকে। তাদের খারাপ লাগে যদি বাচ্চার কাপড়টা পরিষ্কার না থাকে। কারণ ওরা বোঝে যে এই অ্যাটিটিউডটা আস্তে আস্তে সবার ভিতরে ছড়াবে। সবাই এই বাচ্চাটাকে এভাবে নেগলেক্ট করবে। তো এই জায়গা থেকে আমি ওই জন্যই বলছি যে একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তার আন্তরিকতা, তার ধৈর্য এবং চেষ্টা, যে আমি বারবার এই কাজটা করানোর মাধ্যমে, এবং একটা কাজ করাচ্ছি একটা পদ্ধতিতে, সেই পদ্ধতিতে তার হচ্ছে না। আমাদের এমন কোনো কেস, একটা বাচ্চা নেই, এমন কোনো অ্যাক্টিভিটিস নেই যে আমরা 6 মাস 1 বছর ধরে করাচ্ছি কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা আবার প্রতি মাসেই ভাবছি এটা কেন এইভাবে হচ্ছে না, তাহলে অল্টারনেটিভ নাও। সো টিচাররা কিন্তু কন্টিনিউয়াসলি ক্রিয়েটিভলি চিন্তা করছে। এবং আরো একটা বড় ব্যাপার, যে আমার স্কুলে কোনো টিচার নিজের মন গড়া কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবে না, যে আপা আমি ভাবছি এভাবে করলে হয়ে যাবে। দে মাস্ট ইনফর্ম মি যে আপা এভাবে হচ্ছে না, কিন্তু এভাবে করেছি একদিন, দেখলাম ও রেসপন্স করছে। সো ইট হ্যাজ টু বি নোটেড, এটা নোটের মধ্যে চলে যাবে, যাতে পরবর্তী টিচার আবার জানে যে ওর এটা কিভাবে হচ্ছে। সো এই জন্য বলছি যে কখনো কখনো আমাকে ডিক্টেটর বলা যেতে পারে, বাট এইভাবেই কাজ করছি আর কি। আহ, একটা প্রশ্ন, সেটা ঠিক স্কুল কেন্দ্রিক না, কিন্তু প্রশ্নটা এসছে আমার কাছে, মানে প্যারেন্টসদের কাছ থেকে, এবং শুধু আজকে না, বেশ কয়েকদিন আপনার অন্য সেশনে এসেছিল। আমি প্রশ্নটা জমিয়ে রেখেছিলাম আপনাকে জিজ্ঞেস করার জন্য। যে আচ্ছা, একটা প্রশ্ন আসে বারবার, মানে যে প্রশ্নটা আসছে বারবার, সেটা হচ্ছে যে বাংলাদেশে স্পেশাল এডুকেশন এই জিনিসটা বলতে কারণ কি, যে আপনার দুটো ব্যাপার। একটা হচ্ছে যে আপনি জানেন, আপনার যেহেতু পুরো একটা স্কুলই চালাচ্ছেন, যে অনেকেই আসছেন যারা হয়তো আগে বুঝতে পারেন নাই বা আগে অত ধারণা ছিল না, কোনো কোথাও অনার্স পাস করেছেন বা পড়ছেন বা মাস্টার্স করছেন, ঠিক আছে, তো বা অনার্স করছেন, এরকম কোন একটা স্কুলে চাকরি করছে, সাথে সাথে তার ক্ষেত্রটা ভালো লাগলো, এখন সে চিন্তা করছে আমি এখানেই থাকবো, বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালো লাগে বেশি, তার একটা একাডেমিক স্পেশালাইজেশন দরকার। হ্যাঁ, তাহলে সে কোথায় যাবে পড়তে? মানে বাংলাদেশের প্রেক্ষাপট বলছি, কোথায় পড়তে যাবে, কত বছরের ডিগ্রি নিবে? আবার আমরা খেয়াল করছি প্রচুর প্যারেন্টসদের মধ্যে এই মানসিকতা তৈরি হচ্ছে যে তারাও পড়ছেন, তারাও আপনার স্পেশাল এডুকেশনে একেবারে একাডেমিক ডিগ্রি নিচ্ছেন, মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে। সেই ক্ষেত্রে আপনার ব্যাপার আপনি জানতে চাই যে ধরেন যে আপনার যে ইন্টারমিডিয়েটের পরে বা এইচএসসির পরে তো অনার্স করা, সেটা হয়তো কেউ করে নাই, হয়তো কোনো অন্য কোনো বিষয় অনার্স হয়ে গেছে, তার জন্য কি সুযোগ আছে বাংলাদেশে? এটা আসলে খুবই একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে বাংলাদেশে তো আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু প্রফেশনাল তৈরি করার শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু খুব একটা ফোকাস নেই। আমরা শুধু ডিগ্রি নিচ্ছি বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন মেডিকেল প্রফেশন বলছি, ইঞ্জিনিয়ারিং বলছি, হ্যাঁ এগুলোতে এসে টিচিং, আমি হয়তো মাস্টার্স পিএইচডি করে আমি টিচিং এ যাচ্ছি, বা টিচিং স্কিল নিয়ে পরে আমি পড়াশোনা করছি। তো এই যে স্পেশাল এডুকেশনের যে ঢাকা ইউনিভার্সিটির যে ডিগ্রিটা আছে, সেটাতেও কিন্তু আমি জাতীয় বিশ্ববিদ্যালয় মনে হয় একটা ডিগ্রি দিচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বিস্তার এরকম একটা। হ্যাঁ 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 আছে। কিন্তু ওই জন্যই বলছি যে এই ডিগ্রিগুলো করাও কিন্তু, যেমন 3 বছর 4 বছর একটা প্যারেন্টস বা একজন টিচার 3 বছর পড়বেন, পড়তে পড়তে তো বাচ্চার বয়স 3 বছর বেড়ে যাবে যদি সেটা অনার্স হয়, তাই না? তো যার কারণে টু বি অনেস্ট আমি মনে করি যে অনেক বেশি সার্টিফিকেট কোর্স চালু করা উচিত। যেটা আমি হয়তো এখন শর্ট কোর্স করাচ্ছি, 2 সপ্তাহ ট্রেনিং করাচ্ছি বা প্যারেন্টসদেরকে ট্রেনিং করাচ্ছি, কিন্তু আসলে প্রফেশনাল শর্ট কোর্স করা উচিত, যেটা হয়তো 6 মাস 1 বছরের, এবং ইট হ্যাজ টু বি ইন্টেন্সিভ, হ্যান্ডস অন। কারণ আমি বলি ঢাকা ইউনিভার্সিটির, আমি সবার কাছে ক্ষমা চাইবো যারা এই কারিকুলাম গুলো করেন, এবং যারা এগুলো আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, অনেক অভিজ্ঞ লোক, কিন্তু তারপর আমি ক্ষমা চেয়ে আমার দৃষ্টিতে যে জায়গাটাতে মনে হয়েছে যে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের কারিকুলাম গুলো আমি দেখেছি, ঢাকা ইউনিভার্সিটির কারিকুলাম বলি বা আমাদের মেডিকেল যারা ডাক্তারি পড়ছেন বা আমরা যারা অকুপেশনাল থেরাপি পড়ছি, আমাদের কারিকুলাম গুলোতে কিন্তু স্পেশাল নিড একটা চ্যাপ্টার অকুপেশনাল থেরাপিতেও
বলি বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বলি বা ফিজিওথেরাপি বলি, সেখানেও কিন্তু অটিজম একটা চ্যাপ্টার যেখানে সাইন সিমটম এগুলো আছে। বাট ইন্টারভেনশন, ক্লাসরুম, টিচিং মেটেরিয়াল, হ্যাঁ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, এগুলো নিয়ে ডিটেলস কোথাও কিছু নাই। তো যার কারণে তো আপনার কাছে হ্যাঁ, কি মনে হয় যে কারিকুলাম গুলা মানে অনেক বেশি হচ্ছে কোর্স ওয়ার্ক রাদার দ্যান প্র্যাকটিক্যাল, এটা মনে হয় আপনার কাছে যে আরো না, practical? কোর্স ওয়ার্কও আছে, কোর্স ওয়ার্কও আছে। যেমন আমি দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটির যারা বা ধরেন ইয়েতে যারা চাইল্ড ডেভেলপমেন্টে পড়ছে, তারা কিন্তু প্লেসমেন্টে বিভিন্ন স্পেশাল স্কুলে যাচ্ছে। বাট এক একটা স্পেশাল স্কুলে গিয়ে তারা এক এক রকম জিনিস শিখে আসছে, কিন্তু সেটা তো অ্যাপ্লাই করার মতো স্ট্যান্ডার্ড ফরম্যাট না। আমার কেন, আমাকে যে পড়াচ্ছে তাকেই একটা স্ট্যান্ডার্ড দিতে হবে। যে কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি কিছু ছেলে মেয়েদের সাথে আমার কথা হয়েছিল যে দেখো তোমাদের কারিকুলাম গুলোতে সাইন সিমটম বিভিন্ন ডিসঅর্ডার গুলো লেখা আছে, এগুলোর উপর অ্যাসাইনমেন্ট করছো, বাট এই কন্ডিশন গুলোর নিয়ে কিভাবে কাজ করতে হবে, টিচিং মেটেরিয়াল গুলো কিরকম হওয়া উচিত এবং মাল্টিপল ইন্টারভেনশনের ক্ষেত্রে কি প্রায়োরিটিস গুলো থাকা উচিত, এগুলো কারিকুলামের মধ্যে নাই। তো আমি ধরেন আমার এখানে কেউ একজন প্লেসমেন্ট আসলে উনি যা দেখবেন, আরেকটা প্রতিষ্ঠানে প্লেসমেন্টে গেলে উনি যা দেখবেন, এই দুইজন প্রফেশনাল কোনোদিন এক ফরম্যাটে কাজ করতে পারবেন না, কোনোদিন পারবেন না। সেই ডিফারেন্স কিন্তু আবার তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আমি বলছি যে কোর্সগুলো মডিফাই দরকার। প্লাস হচ্ছে যে আমিও এটাও আমি এবার এসে আমাদের অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্টে আলাপ করেছিলাম। আমার বন্ধুদেরকে বলেছি, যেহেতু আমরাই 5 ব্যাচ, সবাই আমার বন্ধুরা যারা ডিপার্টমেন্টের হেড বা টিচিং ডিপার্টমেন্টের হেড, তাদেরকে বলেছিলাম যে দেখেন আমরা যেহেতু ওটিরা এখন স্পেশাল ফিল্ডে ভালো ডিমান্ড তৈরি হয়েছে। আমি যখন বাংলাদেশে প্রথম কাজ করি তখন একমাত্র অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে সারা বাংলাদেশ ট্রাভেল করছি আমি, এবং এই প্রফেশনটাকে পরিচিতি করানোর জন্য আমি হেন কোনো কাজ নাই করি নাই। কিন্তু এখন এই প্রফেশনাল ডিমান্ড তৈরি হওয়ার পর আমরা যারা এই ফিল্ডে ঢুকছি অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে বা স্পিচ থেরাপিস্ট হিসেবে, আমাদের কাছে প্যারেন্টসরা হতাশ হচ্ছে, ইয়াং জেনারেশন যারা প্র্যাকটিস করছেন, কারণ তাদের ওই গ্যাপটা ফিল আপ হয় নাই। যে আমি অ্যাজ এ থেরাপিস্ট একটা স্পেশাল নিড বাচ্চার থেরাপিউটিক ইন্টারভেনশন গুলোর পাশাপাশি এটাকে কিভাবে ইনকর্পোরেট করব তার ক্লাসরুমের সাথে, তার ডেইলি লিভিংস এর সাথে, এই জায়গাগুলোতে গ্যাপ রয়ে গেছে। এবং অনেক থেরাপিস্টরাই স্কুল দিচ্ছেন, সেখানেও কিন্তু একই প্রবলেম রয়ে গেছে, যে তারপরে কিন্তু তারা কনফিউজড যে ক্লাসরুমে কি করবেন, বুঝতে পারছেন? এই জায়গাগুলো কিন্তু আমি হয়তো আমার বলার মানে পরিসরটা কম, আমি সব জায়গায় বলার সুযোগ পাই না। একটু কনফিউশন আসলে তৈরি হয়েছে, যে কারণে আমাদের কাছে প্রশ্ন আসছে। এমনকি আমরা অনেকের সাথে আলোচনা করে দেখছি যে 1 বছরের একটা ডিগ্রিও বাংলাদেশে আছে, 1 বছরের একটা বিসেট ডিগ্রি, হ্যাঁ সেটা ইয়া হয়। এখন একটু আমাদের কাছে একটু ইয়ে লেগেছে। আমি সত্যি কথা খুবই ফ্র্যাঙ্কলি স্পিকিং যে আমি সেই কারিকুলামটা দেখি নাই। তবে একটা 1 বছরের মানে 12 মাসের মধ্যে সবগুলো বিষয় একসাথে আনা তো আসলে খুব কঠিন ব্যাপার। মানে কোর্স ওয়ার্ক এবং প্র্যাকটিক্যাল কঠিন ব্যাপার অবশ্যই। কারণ এটা আমরা যেটা জানি যে 4 বছরে অনার্স হওয়ার কথা। 4 বছরে আমি কিন্তু বলি যে ভাই অনার্স এর দরকার নাই, হুম, হুম। আমাদের দেশে অনার্স এর সব সাবজেক্টের দরকার নাই, টু বি অনেস্ট। আমার সাথে অনেকে দ্বিমত করবেন। 1 বছরের যদি ইন্টেনসিভ কোর্স হয়, মানে ডিপ্লোমা হতে পারে, ডিপ্লোমা হতে পারে এবং যেটাতে চমৎকার কম্বিনেশন থাকতে পারে, কিছু প্র্যাকটিক্যাল, কিছু কোর্স ওয়ার্ক। হ্যাঁ, ইন্টেনসিভ বলতে আমি যেটা বুঝাই হুম, যে আমি যা বলছি, এবং কোর্স কি 5 বছরের কোর্সেও তো অনেক কিছু শিখছে না মানুষ, হুম, হুম, তাই না? যে আমার কোর্সের কন্টেন্টের মধ্যে কি আছে। আমি এখনো পর্যন্ত কোনো কারিকুলাম দেখি নাই যেখানে ক্লাসরুম ডিজাইন, টিচিং মেটেরিয়াল ডিজাইন, সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেটেরিয়াল, এগুলো আছে। এই শব্দগুলি পাই নাই কোথাও। ক্লাসরুম কন্ডাক্ট, টিচার কি করে বাচ্চার সাথে, এগুলো নাই। তো ওই জন্যই বলছি যে এখন, আর আমার সাথে যেটা সবসময় হয়েছে যে যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি, প্যারেন্টসরা আসলে কনফিউজড হয়ে যায়, কারণ তারা তো 3-4টা স্কুলে এগুলো দেখেন নাই, দেখে আসেন নাই। আপা আমার কাছে মনে হয় যে আমি একেবারেই আপনাদের মানে ডিসিপ্লিনের না। আমার কাছে মনে হয় কি যে অবজেক্টিভটা ঠিক করা দরকার। যে কোর্সটার অবজেক্টিভ কি হবে? ধরেন সবারই তো এখন আমি স্পেশাল এডুকেশনে আমি ধরেন একজন প্যারেন্ট, হ্যাঁ? এখন আমি জানতে চাই। এখন আমি একটা ডিগ্রি নিতে চাই। কম সময়ে ডিগ্রি নিতে চাই। আমি আমার বাচ্চাকে বোঝার জন্যই নিতে চাচ্ছি। আচ্ছা, আমি ভাবছি যে না একাডেমিক্যালি পড়লে আমি ভালো মতো শিখতে পারবো। সেখানে প্রফেসরদেরকে পাবো।
কিন্তু সবাই কি যে বা আমাকে যে এখন স্পেশাল এডুকেশনে পিএইচডি করতে হবে বা খুব বেশি থিওরিটিক্যাল জিনিস জানতে হবে, এমন তো হতে পারে যে আমার অবজেক্টিভটা হচ্ছে আমার বাচ্চার সাথে কাজ করা, বা আমার অবজেক্টিভ যে আমি অনার্স পাস করেছি, যেটা আপনি বললেন যে আমি এখন স্পেশাল স্কুলে চাকরি করব টিচার হিসেবে। তো আমার মেইন কাজটা কিন্তু প্র্যাকটিক্যাল, সো ফোকাসটা কিন্তু আমার অনেক বেশি প্র্যাকটিক্যাল। তো আমি একটা লিমিট ঠিক করবো যে এতটুকু আমি জানবো, বাট যতটুকু আমি জানতে চাই আমি হাতে কলমে কাজ শিখে ততটুকু আমি প্রপারলি করতে পারবো। এটাই তো হওয়ার কথা, প্রফেশনাল একটা দিক। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কি দেখেন আপনি, আমরা তো অনেক ডিগ্রিওয়ালা লোকজন দেখছি, তাদের বা ধরেন একজন মেডিকেল প্রফেশনাল, যে একজন ডাক্তার, এখন সে ডাক্তার হলে কি তারপরেও কি সে তার বাচ্চার, ধরেন যে মেডিসিনের ডাক্তার, সে কি সার্জারি করতে পারছে? তার বাচ্চার চিকিৎসা কি সেই করতে পারছে? তাই না? আমাদের এরকম ডিসিপ্লিন ভাগ থাকছে। তো বিষয়গুলো হচ্ছে কি যে আমি যদি মেডিসিনের হই বা আমি যদি ইভেন সার্জারিরও হই, তাও কি আমি কার্ডিয়াক সার্জারি করতে পারবো? আমি সেটাই বলছি যে এমন হ্যাঁ, তাহলে বিষয়টা মধ্যেও একটা লিমিট করে অবজেক্টিভটা ঠিক করে, যেটা বললাম হ্যাঁ, আর কি, আমার মনে হয় আপনি একমত হবেন যে ততটুকু, মানে এমন না যে আমি পড়েছি কিন্তু আমি কাজ করতে পারি না, আমি থিওরি জানি, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি বাচ্চাটার সাথে কাজ করতে পারি না, তাহলে আমার সেই ডিগ্রির লাভটা কি? মানে কি হ্যাঁ, কাজে আসবে? এক্স্যাক্টলি। আমি অনেকের সাথে কথা বলেছি যারা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, টার্মিনোলজি ইউজ করে কথা বলছেন, কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি কাজ করতে দেখছি আমি হতাশ। কেন? সে যা বলছেন সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। আমি আপনার সাথে অনেকবার বলেছি যে ইমপ্লিমেন্টিং নলেজ ইনটু প্র্যাকটিস, এটা কিন্তু অনেক বড় একটা স্কিল, যে আপনি যা শিখেছেন সেটাকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেই জায়গাটায় আমাদের একটা গ্যাপ আছে, কারণ আমরা প্র্যাকটিক্যালি কিছু শিখছি না। ইভেন আমাদের, যে আমি অনেক সময় প্যারেন্টসদেরকে বলি যে বাচ্চা যখন কিছু মিসবিহেভ করছে আপনি কোনো রেসপন্স করবেন না। এই যে রেসপন্স করবেন না, এইটা মানে কি? এই ফেস, এই যে পুরো বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন কেমন হবে, আপনি তখন আপনার ভয়েস কেমন হবে, আপনার দৃষ্টি কোথায় থাকবে, এগুলো তো খুব জরুরি বিষয়। যে আমাদের প্রফেশনালদের, টিচারদেরও অনেক গ্যাপ আছে, যে এই বিষয়গুলোকে কিভাবে তারা অ্যাডাপ্ট করবেন। আমরা যেমন, আমাদের সত্যি কথা যে অনেক টিচার যারা শুরুতে আসেন, হয়তো সে খুব দ্রুত কাজগুলো শিখে যাচ্ছেন, কিন্তু সে গুছিয়ে বলতে পারছেন না। আমার অনেক টিচার আছে যারা অনেক দিন কাজ করেছেন, হ্যাঁ, কিন্তু সে গুছিয়ে বলতে পারছেন না, প্রফেশনালি বলতে পারছেন না, কারণ সে প্রফেশনাল ডিসিপ্লিন থেকে আসেন নাই। এখন আমরা আবার সেগুলোতে জোর দিচ্ছি, না তোমার প্রফেশনাল প্রেজেন্টেশন বাড়াও, টার্মিনোলজি বাড়াও, কিন্তু আমি আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমার টিচার যদি একটা শব্দ টার্মিনোলজি বলতে না পারে, তাতে বাচ্চার প্রবলেম হবে না, কিন্তু সে কাজটা যদি বাচ্চার সাথে ঠিক মতো করতে না পারে, বাচ্চাটার কিন্তু উন্নতিটা আটকে যাবে। এই গ্রুপটার কথা বলতে চাচ্ছিলাম, যে আরেকটা গ্রুপ যেটা আপনি এখন বললেন, যে বিভিন্ন ডিসিপ্লিন থেকে, মানে স্পেশাল এডুকেশনে কোনো ডিগ্রি নাই, বিভিন্ন ডিসিপ্লিন থেকে চলে আসছে, হয়তো অনার্স পড়তে পড়তে বা পাশ করে, তার আন্তরিকতা, তার আগ্রহ এবং ব্রেইনি, তার সেই শার্পনেসটা আছে বলে ধরে ফেলেছে, সে যথেষ্ট ভালো প্র্যাকটিক্যালি কাজ করতে পারে, বাট তার একাডেমিক নলেজ নাই। তো এই গ্রুপটার সংখ্যা কিন্তু কম না, মানে এই গ্রুপে যে টিচাররা আছেন তাদের সাথে এখন অসুবিধাটা হচ্ছে কি জানেন, আপনাদেরকে কি বলবেন? আমি খুব খোলাখুলি আলোচনা করছি, এদেরকে আপনি স্পেশাল টিচার বলতে পারেন, স্পেশাল এডুকেটর কি বলবেন? কারণ স্পেশাল এডুকেটর তো মানে একাডেমিক ডিগ্রি একটা ব্যাপার আবার। না না, আমি ওই জন্যই বলছি যে প্রত্যেকটা প্রফেশনের কিন্তু লেভেল থাকে, যে ট্রেনার কে হবে, কে এডুকেটর হবে, কে প্রোগ্রাম ডিজাইন করবে, কে প্ল্যান করবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার প্রফেশনাল এক্সপেরিয়েন্সের উপরে। তো আমরা যদি বলি যে, যেটা আসলে হয়েছে কি, যে যারা আমরা লিড করছি, যারা আমরা এই ফিল্ডটাকে লিড করছি, কাজ করছি, আমি খুবই লজ্জিত এটা বলি যে আমরা কি প্রফেশন ডেভেলপ করতে চাচ্ছি নাকি ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট চাচ্ছি, এই জায়গাটা আমাদের সিলেক্ট করতে হবে। অবশ্যই আমারও টাকা আসছে, আমিও টাকা কামাই করছি, এই ফিল্ড থেকেই তো আমি রুটি রুজি হচ্ছে আমার, কিন্তু প্রফেশনাল জায়গাটাতে, কাজের জায়গাটাতে, ট্রেনিং এর জায়গাটাতে, ক্লাসরুম সেটে আমার কি হচ্ছে, আমার স্কুল কি করছে, সেগুলোকে মাথায় না রেখে
আমি যদি 100 বাচ্চা ভর্তি হলে আমার কত টাকা অ্যাকাউন্টে জমা হবে? আমাদেরও প্রফেশনাল ইথিক্স নাই বলেই তো অনেক কিছু তৈরি হচ্ছে, অনেকের নাই বলে, তাই না? যে আমরা আসলে কোথায় কাকে সেট করব। একজন টিচার নিজেকে থেরাপিস্ট বলে দাবি করে দিচ্ছেন, আমরা কথা বলছি, কিন্তু যেই প্রতিষ্ঠানে সে, তাকে তো কেউ সে কিছু বলছেন না, তার প্রতি জিনিসটা অ্যাকশন। আপা এখানে আমি আপনি একটু যোগ করতে চাই যে যে প্রতিষ্ঠান তাকে নিচ্ছে, হয়তো এরকম একজন না, আমরা একজনের কথা শুনেছিলাম এর আগে ফেসবুকের মারফত, হয়তো আরো এরকম অনেক আছে। তো অনেক আছে। যেই প্রতিষ্ঠান নিচ্ছে তাকে, সেই প্রতিষ্ঠান কি জানে না যে তার ব্যাকগ্রাউন্ডটা কি? প্রতিষ্ঠান তো জেনে এক্সাক্টলি, ফেলবে। এক্সাক্টলি। সুতরাং হ্যাঁ, এবং আমার আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে আমি বলি, যেমন আমার একটা পর্যায়ে আমি নিজে খুব ফ্রাস্ট্রেশনে ভুগেছি, কারণ আমি অনেক লোক, প্যারেন্টস বা অনেক টিচার ট্রেনিং করেছি আমার লাইফে, অনেক, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। তো একটা সময়ে আমার কাছে একটা ফ্রাস্ট্রেশন এসেছিল এই জন্য যে কিছু কিছু ক্ষেত্রে অনেক অভিভাবক এবং অনেক টিচাররা নিজেদেরকে থেরাপিস্ট বলে দাবি করতে শুরু করেছিলেন। তো এই জায়গাটাতে তখন আমার মনে হয়েছিল যে আমি কি কিছু অন্যায় করে ফেললাম আমার প্রফেশনের প্রতি, যে আমি তাদেরকে শিখালাম এগুলো করতে হয়, এগুলো করতে হয়, এভাবে কাজগুলো করতে হয়, এভাবে মনিটরিং করতে হয়, কিন্তু তার প্রফেশনাল ইথিক্স তাকে বাধা দিচ্ছে না, সে নিজেকে ডিক্লেয়ার করে দিচ্ছে। কিন্তু এই জিনিসটা, হ্যাঁ, একটা সাময়িক আমার ছিল, কষ্ট ছিল, কিন্তু সেই কারণেই হয়তো আমি এখন অনেক বেশি এগুলো নিয়ে কথা বলছি, যে প্রফেশনাল নন প্রফেশনাল ব্যাপারগুলো প্যারেন্টসরা তাদের কতটুকুন, যেই প্যারেন্টস তার বাচ্চাকে নিয়ে কাজ করে অভিজ্ঞ, আমি ওয়েলকাম, ঠিক আছে, ভেরি গুড, বাট আপনার কিছু প্রফেশনাল ট্রেনিং থাকতে হবে, যেটাকে আপনি ইউনিভার্সাল, মানে অন্য সব বাচ্চার জন্য প্রয়োগ করার আপনাকে সেই দক্ষতা অর্জন করতে হবে। আপনার বাচ্চা, ইটস নট সেম ফর এভরিওয়ান। আপনি একটা ফুটো দিয়ে সমস্ত সাইজের শেপের জিনিস 3 কোণা 4 কোণা ঢুকাতে পারবেন না, তাই না? আমরা একটা একটা ছবি আছে যে একটা গোল গর্তের ভেতর দিয়ে আপনি সবকিছুই ঢুকাতে চাচ্ছেন, সব ধরনের শেপ গুলো, বাট এটা হবে না। সেই ওই আমি যদি একটা 3 কোণা পাজল পাস করাতে চাই, তাহলে আমার শেপটাকে 3 কোণা করতে হবে। এই যে সেট মাইন্ডসেটের ব্যাপার, যে আমি একটা স্পেশাল বাচ্চাকে নিয়ে কাজ করলেই আমি এক্সপার্ট, এই ধারণা থেকে বের হতে হবে। এটা এক ধরনের সোশ্যাল অ্যাবিউজ আমি মনে করি, এবং বাচ্চাদের প্রতি এটা অ্যাবিউজ, প্যারেন্টসরা নিজেরা বেছে নেবেন। এবং আমাদের যারা যে টিচাররা বাসায় কাজ করছেন, অনেক প্রতিষ্ঠান বাসায় কাজ করতে দেয় না, টিচাররা লুকিয়ে লুকিয়ে বাসায় পড়ায়, কিন্তু আমি আমার টিচারদেরকে বাসায় পড়ানোর পারমিশন দেই, এবং বাসায় কি কাজ হচ্ছে সেটাও আমি মনিটর করি, যে সে যেন একই রকমের ইন্টারভেনশন গুলো পায়। তাহলে এই জায়গাগুলো আমরা যত ওপেন করব, যত ট্রেনিং এর সুযোগ সুবিধা করব, যত প্যারেন্টসকে ইনভলভ করব, যে কোনো সিদ্ধান্তে যখন আমরা প্যারেন্টসকে ইনভলভ করব, প্যারেন্টস জানবে। আমি প্রায়ই শুনি যে আপা গত 3-4 বছর ধরে স্কুলে একই অবস্থায় আছে, আমি প্রশ্ন করছি কোনো জবাব পাচ্ছি না। এটা কোনো সার্ভিস হতে পারে না, কারণ সার্ভিসটাকে প্রত্যেকটা প্যারেন্টস পে করছে, তারা সার্ভিসটা কিনছেন। সো দে আর বাইং দ্য সার্ভিস, দে আর পেইং ফর দ্য সার্ভিস। সো তাদের রাইটস আছে এই সার্ভিসটার মধ্যে তার বাচ্চার কি হচ্ছে এটা জানতে চাওয়ার। এবং যখন এই সার্ভিস উত্তরগুলো দিচ্ছেন না, তখনই বুঝতে হবে যে তারা নিজেরাও জানে না যে আসলে কি হচ্ছে। তো এগুলো জিনিসগুলো প্যারেন্টসদেরকে বলবো যে আপনারা একটু এগুলো খেয়াল করবেন, এগুলো দেখবেন যে আমি কতটুকুন আমার বাচ্চার সম্পর্কে জানতে পারছি। ডায়েরি দিচ্ছে প্রতিদিন, আজকে দাঁত মেজেছে বা ভালো করে খেয়েছে, এটা জানার কোনো প্রয়োজন নাই। প্রতিদিন এই দাঁত মাজা দিয়ে আর এই খাওয়া দিয়ে বাচ্চার, আমি যদি জানতে না পারি যে আমার বাচ্চার যেই পেন্সিল ধরার প্রবলেমটা ছিল সেটাতে উন্নতি এসছে কিনা, আমি যদি জানতে না পারি যে আমার বাচ্চা বড় বড় করে লেটার লিখতো, সেখানে কি তার একটা ছোট করে লেখার বা একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে লেখার অ্যাবিলিটি তৈরি হয়েছে কিনা, তাহলে তো প্যারেন্টস অন্ধকারেই আছে। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের প্রফেশনালদেরকে অনেক কিছু জানার ব্যাপার আছে। এবং আমি খুব ওপেন, আমি সবাইকে এখন বলি যে ট্রেনিং, ইভেন ইভেন এই মানে লকডাউনের মধ্যে যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে আমি অনলাইনে কাজ করছি, আমি অনেক প্যারেন্টসদেরকে অনলাইন সেশনের পর তাদেরকে একদম আমাদের স্কুলের যে ইকুইপমেন্ট দিয়ে আমরা কাজ করছি, আমি অনেক প্যারেন্টস 3-4 বছর স্পেশাল স্কুলে থেকে এসছে, তার বাসায় কোনো সেন্সরি সেট আপ নাই, আমি শুনে হতাশ হয়েছি। আমরা এই সেট গুলো, এই টিচিং মেটেরিয়াল গুলো তাদেরকে কুরিয়ার করে ঢাকার বাইরে প্যারেন্টসদেরকে পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি। এখন অনেক প্রফেশনাল আমাকে বলবে যে হ্যাঁ, উনি যদি এখন ওইখানে বসে অন্য বাচ্চাদের থেরাপি দেয়, অন্য বাচ্চাদেরকে অ্যাডভাইস দিতে থাকে, নো প্রবলেম, সে একটা স্ট্যান্ডার্ড দিবে, আমার কাছ থেকে যা শিখছে সেটা দিবে।
করুক, এটা প্যারেন্টসের নিজের ইথিক্স যে আমি আমার বাচ্চার জন্য ইন্টারভেনশন এনে বাচ্চাকে সময় না দিয়ে আমি এখন মানুষের উপকার করতে যাচ্ছি কিনা। আমরা অনেক প্যারেন্টসকে কিন্তু কুরিয়ার করে পুরো সেন্সরি সেটআপ, তার একাডেমিক সেটআপ এবং যেই টিচিং ম্যাটেরিয়াল গুলো আমরা স্কুলে ব্যবহার করছি আমি সেগুলো পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে যদি কোনো প্রতিষ্ঠান যোগাযোগ করে যে আপা আমরা আমাদের সার্ভিসটাকে এইভাবে একটা ফরম্যাটে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজাতে চাই, আমি রাজি আছি, আমাকে ইনভাইট করেন, আমার সাথে কন্ট্রাক্টে আসেন, আমি করে দিব। তারপরেও আমি চাই যে প্রত্যেকটা স্পেশাল স্কুল যেন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা আসি, কারণ সেই উত্তরা থেকে একটা বাচ্চা মোহাম্মদপুরে আসা সম্ভব না। উত্তরার বাচ্চাটা যেই উত্তরার স্কুলে যাবে সেই স্কুলটাতেই যেন সে ভালো সার্ভিস পায়। বুঝতে পেরেছেন? বিশেষ করে এটা আপনার এই উদ্যোগটা মানে কার্যকর হবে বিশেষ করে ঢাকার বাইরের স্কুলগুলোর জন্য, যেখানকার অবস্থা তুলনামূলকভাবে আরো খারাপ। সেটা আপনার টিচারদের কথা বলেন বা অন্যান্য রিসোর্সের কথা বলেন। আর এর আগে আপনি যেটা বলছিলেন যে এক ধরনের জবাবদিহিতার কথা, এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির কথা, যেটা প্রফেশনাল জবাবদিহিতা, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দুঃখজনকভাবে এক ধরনের রেষারেষি বা এক ধরনের মানে দুই কর্তৃপক্ষের মধ্যে, প্যারেন্টস এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে এক ধরনের একটা টানাপোড়েন তৈরি হচ্ছে, যেটা যেটা যাই হোক, যেটাই হোক, সেটা কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চা, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাচ্চারা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার। এখন একটা প্রশ্ন হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং নাম কেন স্কুলটার? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমার এই নামটা সিলেক্ট করার আগে অনেকগুলো নামই আমি ভাবছিলাম। কিন্তু ঘুরে ফিরে এই নামটা মাথা থেকে যাচ্ছিল না। যে পজিটিভ থিংকিং দ্যাট মিনস আমরা সবকিছুই পজিটিভলি চিন্তা করি। একটা বাচ্চা যদি কাউকে তার মধ্যে খুব এক্সট্রিম বিহেভিয়ার থাকলেও আমরা ওটা পজিটিভ অ্যানালাইসিস করি। এই বিহেভিয়ার দিয়ে সে কি কমিউনিকেশন করছে? সে কি বোঝাতে চাচ্ছে? আমরা ধরে নিই না এটা একটা খারাপ আচরণ। সো এভরিথিং ইজ পজিটিভ। একটা মা যদি বা একটা বাবাও যদি ধরেন খুব আমরা আমাদের সাথেও হয় এগুলো। শুধু যে স্কুল মিসবিহেভ করে তা না, আমরা প্যারেন্টসদের কাছ থেকেও অনেক মিসবিহেভ আমরাও পাই। কিন্তু আমরা তারপরে এগুলোকে পজিটিভলি অ্যানালাইসিস করি। যে দেখো হয়তো উনার কোথাও একটা অসুবিধা হচ্ছে। আমি কথা বলে জানাচ্ছি বা টিচারকে একটা কথা বলে গেল, একটা ধমক দিয়ে গেল। আমরা কিন্তু তখন টিচারকে আমি আমার টিচারদেরকে বলি যে কখনো প্যারেন্টস এর রিপ্লাই করবা না উঁচু স্বরে। সে যদি তোমার সাথে রাগারাগিও করে তুমি সেটা শুনে আমাকে বলো। তখন আমি প্যারেন্টস এর সাথেও কথা বলি যে আপা কি হয়েছিল, কেন আপনার এরকম খারাপ লাগছিল বা কি অসুবিধা হচ্ছিল। কারণ প্রত্যেকটা কারণের পিছনে আমরা যখন কারণটা জানবো আমরা কিন্তু তখন সঠিক স্টেপটা নিতে পারবো। কিন্তু যখন আমি ধারণা করে নিব যে উনি বোধহয় ওনার ক্ষমতা দেখাচ্ছেন, বা অনেক সময় আমাদেরকেও কিন্তু আমাকে এরকমও শুনতে হয়েছে যে এই বাচ্চা যদি ভর্তি নেন তাহলে কিন্তু আমি আপনার স্কুলে থাকবো না, তিনি অনেক ক্ষমতাধর একজন লোক। আমি বলেছি ভাই আপনি যে টাকা বেতন দেন আপনার কাছ থেকে আমি 1 পয়সাও বেশি নেই না, ওই বাচ্চাও সেই টাকা দিবে। ওর ওর দরকার বেশি, কারণ অনেক বেশি এক্সট্রিম। ওকে কোনো স্কুল নিচ্ছে না। 3টা স্কুল অলরেডি রিফিউজ করেছে, কারণ সেই স্কুলে ঢুকেই ভাঙচুর করেছে। তাহলে ওর জন্য একটা স্কুল দরকার। আপনার বাচ্চার সেফটি আমি এনশিওর করব, কিন্তু আপনি যদি ওকে ভর্তি নিলে চলে যান আমি একবারও রিকোয়েস্ট করব না। প্যারেন্টসদের মধ্যেও রেষারেষি আছে। তো আমরা চেষ্টা করি এগুলোকে কাউন্সিল করে বুঝে যে আসলে প্যারেন্টসদের যে মিসবিহেভিয়ার, আমি একজন প্যারেন্টস হিসেবে সেটা মানে খুব একটা দেখিনি, কিন্তু অসম্ভব বলবো না। কারণ কি, মানে আমি ডিফেন্ড করছি না, মানে এক ধরনের মানে জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্যারেন্টরাও এমন ধরনের মানসিকতার মধ্যে বা এমন ধরনের পরিবেশের মধ্যে থাকেন। আপনি তো জানেন যে কোনো কোনো জায়গাতে একজন প্যারেন্ট, বাবা মা, তার পরিবারেই কেই কনভিন্স করতে পারে না বাচ্চাটার ব্যাপারে, তার পরিবারের মধ্যে এক ধরনের অসহযোগিতার মানে সম্মুখীন হয়। হ্যাঁ, এমনকি মানে এরকম অনেক ঘটনা শুনেছি আমি, যে মানে নিতে পারছে না, বাবা মাকে দোষ দিচ্ছ এই বাচ্চাটার জন্য, তোমরা এটার জন্য দায়ী, হ্যাঁ, দুইজনই চাকরি করো এই কারণে বাচ্চা এমন হয়েছে, বা তোমাদের পাপের ফসল, অনেক কিছু। সুতরাং এটা তো আছে। তার চেয়ে সবচেয়ে বড় যে টেনশনটা আমাদের, সেটা হচ্ছে যে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে, যে ও কি হবে, ও ভবিষ্যতে কি করবে, কোথায় থাকবে, কতটুকু করবে। কারণ আমরা তো আলটিমেটলি জানি যে একেবারে যে বাচ্চাগুলো সব মানে আবার ওয়ান ফাইন মর্নিং সবাই ভালো হয়ে যাবে, একেবারে সুস্থ হয়ে যাবে, এমনও তো না। তো এটাও একটা মানসিক এর ব্যাপার। সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার টিচারদেরকে সেভাবে কাউন্সেলিং করেন, যে ওনাদেরকে, কারণ বাচ্চাটা যেরকম বিশেষ হয়ে যায়, আমি মনে করি একটা বাবা মাও আস্তে আস্তে মানসিক ভাবে মানে
মানে ইয়ে হয়ে যায়, এক ধরনের হ্যাঁ, অসুস্থ হয়ে যায়, কারণ বাচ্চাটা তাদেরও অনেক রকম নিড তৈরি হয়। হ্যাঁ, জি, বাচ্চারা টেনশন। অনেক মাকে আপনি পাবেন যে তার প্রফেশন ছেড়ে দিয়েছে। আমি হ্যাঁ, দেখেছি এমনকি ডাক্তার পর্যন্ত এখন আর হ্যাঁ, মানে ইয়ে না, পেশা ছেড়ে দিয়েছে বাচ্চাটার জন্য। আর্থিক সমস্যা আছে অনেকেরই। কারণ অনেকে। কোনো কিছু নিয়েই কিন্তু আমরা মানে যথেষ্ট এক্সপেনসিভ, এটা আপনাকে বলতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। হ্যাঁ, একটা বাচ্চার পেছনে আমি যদি স্কুল থেরাপি দিলে তারপরেও তাদেরও বোঝা উচিত, মানে আমাদেরও বোঝা উচিত যে টিচাররাও তো একটা স্ট্রেসের মধ্যে থাকে। এটা সত্যি হ্যাঁ, কথা। তো ওই সব কথায় সব জায়গাতে আবার ঘুরে ফিরে একটা ব্যাপার আসছে যে পুরো জিনিসটাই একটা টিম ওয়ার্ক, ধৈর্যের এক্সাক্টলি। ব্যাপারেও একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, আমরা যদি সবাই একসাথে হতে পারি, আসলে আমাদের অবজেক্টিভটা যদি এই জায়গাটা আনতে পারি যে বাচ্চাটার জন্য আমরা করছি, ওই জায়গাটায় যদি আসতে পারি আমরা, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। হ্যাঁ। এখানে আহ আমি 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 একটু বলি, জি। যেমন আমাদের স্কুলে যখন কোনো মিটিং হচ্ছে, প্যারেন্টস মিটিং, টিচার্স মিটিং বা তার টিচারদের সাথে আমি রেগুলার বসছি, যখনই আমার কোনো সিদ্ধান্ত নিতে হয়, আমি সবার আগে ১ম এ জানতে চাই যে এই সিদ্ধান্তটাতে বাচ্চার বেনিফিট হবে কি? আমি একদম বলে দিয়েছি যে আমি ১ম দেখব আমার মানে স্টুডেন্টের বেনিফিট, তারপরে দেখব আমার প্রতিষ্ঠানের বেনিফিট, তারপরে দেখব ফ্যামিলির বেনিফিট, তারপরে দেখব ইন্ডিভিজুয়ালি আমরা মানে টিচার বা কার কি আরাম হবে, যে না এই কাজটা না করতে পারলে তোমার জন্য একটু ভালো হয়। হ্যাঁ? আমাদের টিচাররা প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে, তখন আমার ফার্স্ট প্রায়োরিটি হবে যে তার প্রেগন্যান্সিটাকে প্রায়োরিটি দেওয়া। সেটা আমি করব। কিন্তু কোনো ডিসিশন নিতে গেলে আমি আগে দেখব না যে এই বাচ্চাটাকে কোনো রকম একটু কাজ করাও। হ্যাঁ, ওর তো অনেক ভালো ফাংশনিং, বা আমরা এগুলো কোনোদিন আমাদের ডিসিশনে আসে না। ইভেন আমার স্কুলে অনেক সময় যেটা আপনি বললেন যে ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, যে অনেক বাচ্চাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে। কিন্তু যখনই আমি এই ধরনের কোনো কেস আমার কাছে আসে, আমি অনেক সময় কিন্তু সেইম বেতন সবকিছু রেখে আমি একজন ডোনার কাউন্ট জোগাড় করি। যে বা আমার বন্ধু, আমার পরিবার, আমার পরিচিতজনরা যেই বাচ্চাটার জন্য বেতন দিচ্ছে বা অর্ধেক বেতন দিচ্ছে বা যেটুকুনি দিচ্ছে, তারপরে কিন্তু সে সমস্ত সার্ভিস অন্য আরো সব কটা বাচ্চার মতোই পাবে। এমন না যে তার বেতন অর্ধেক বলে সে হাফ টাইম ওয়ান ওয়ান পাচ্ছে বা হাফ টাইম টিচিং পাচ্ছে, বা তাকে আমরা কম প্রায়োরিটি দিচ্ছি, বা তাকে আমরা তার যে ডেভেলপমেন্টের জন্য ইভেন এমনও হয়েছে যে একটা ইকুইপমেন্ট ওনারা এফোর্ড করতে পারবেন না, আমি অন্য প্যারেন্টসদের সাথে কথা বলেছি যে আপা এই জিনিসটাই বাচ্চাটার জন্য খুব দরকার কিন্তু ওরা কিনতে পারবে না। তো প্যারেন্টসরা সেটা কিনে দিয়েছেন সবাই মিলে। যাদের অনেক সামর্থ্য আছে তারা তো করতেই চায়। হ্যাঁ? তো আসলে প্যারেন্টস আন্তরিকতার কিন্তু অভাব নাই। অনেকে আছেন খুব সাপোর্টিভ। ইভেন আমি বলতে চাই যে আমি খুব ধন্যবাদ দেই যে দেখেন এই প্যান্ডেমিক এর পুরো টাইমটায় একটা বছর আমাদের প্যারেন্টসরা কিন্তু স্কুলটাকে বেতন না দিলে আমরা কিন্তু বাড়ি ভাড়া দিয়ে এত বড় স্কুল আমরা ধরে রাখতে পারতাম না। তো তারাও কিন্তু এই প্রতিষ্ঠানটাকে ওন করেন। আমার যারা প্যারেন্টসরা আমার সাথে দীর্ঘদিন কাজ করছেন, তারা এই সার্ভিসটাকে ওন করেন এবং তারা এই সার্ভিসটাকে ধরে রাখতে চান। তারা এটাকে আরো ডেভেলপ করতে চান। তার মানে দে আর পার্ট অফ আওয়ার টিম। আমরা কোনো সিদ্ধান্ত তাদেরকে না জানিয়ে নেই না। এবং আমার স্কুলে কিন্তু প্যারেন্টসদের জন্য এখন যেই ভাড়া দিচ্ছি বা সবকিছু চিন্তা করলে যে ওই রুমে তো আমি ৪ টা বাচ্চা বসাতে পারি। কিন্তু না, আমার স্কুলের এন্ট্রি রুমেই একটা প্যারেন্টসদের বসার জায়গা। যে আপনারা এখানে একটু আরাম করেন, বসে থাকেন, দেখেন, ভিতরে লাগলে বা যাবেন, বাচ্চা এসে কেন আমি অনেক স্কুলে শুনেছি যে বৃষ্টির মধ্যে প্যারেন্টস বাইরে দাঁড়িয়ে থেকে বাচ্চাকে রিসিভ করছেন। তো আর কত? এই প্যারেন্টসদের এত কষ্টের সাথে আর কত কষ্ট আমরা আমাদের দিক থেকে আমরা যোগ করতে চাই না। তারপরেও হয়তো আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা অনেক কিছু পারি না। আমাদের যেমন একটা খোলা মাঠ নাই। আমরা একটা বিল্ডিং এর মধ্যে স্কুল চালাচ্ছি। আমাদের হয়তো একটা বড় জায়গা নাই যেখানে আমরা খুব সুন্দর করে আমার স্বপ্নের মতো করে ডিজাইন করে একটা প্রতিষ্ঠান করতে পারছি। কিন্তু আমরা সার্ভিসের ভেতরে এবং আমাদের পার্সোনাল কন্ডাক্ট এ, আমাদের প্রফেশনাল কন্ডাক্ট এ যতটুকুন দেয়া যায় সেটুকুন আমরা চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের মূল কাজের আ বৈশিষ্ট্য। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। আসলে আজকে শুরু থেকে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। সেজন্য আমি সরি। অন্য একটা ইয়েতে আমরা না, ব্যাক না, না ভাইয়া দুঃখিত কিছু নাই। এখন আমরা আমি সবাই বলি শিখছি। যে আমি যদি বলি যে মানে বাংলাদেশের যে স্কুলগুলো আছে, আমি কোনো মানে তুলনামূলক ইয়েতে যাব না। তুলনামূলক বিশ্লেষণে যাব না। সব স্কুল আমি চিনিও না। অনেক স্কুল আমি হ্যাঁ, চিনি। হাতের গোনা কয়েকটা স্কুল চিনি। বা আমি যদি বলি যে একটা সারির মধ্যে বা একটা কিউ এর মধ্যে আপনার স্কুল কিভাবে স্ট্যান্ড আউট করে? কিভাবে ডিফারেন্ট? সেটা কোন জায়গা থেকে ডিফারেন্ট? মানে বেটার বা বেস্ট বলছি না। সেটা আমি যাব না। কিন্তু যদি বলি যে এটাকে আলাদা কেন?
সেটা আপনি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন আসলে। আমি যদি এক বাক্যে বলতে চাই আপনি, তাহলে কি বলবেন? এখানে একটা ১ম জিনিস যেটা হচ্ছে যে, আমাদের দেশে কোনো স্ট্যান্ডার্ড কারিকুলাম নাই। স্পেশাল স্কুলের। কিন্তু আমাদের আছে। আমরা কারিকুলাম ডেভেলপ করেছি। আমরা যেই অ্যাসেসমেন্টটা করি, আমরা যেই রিপোর্টটা দেই, আমরা যেই ট্রানজিশনিং প্ল্যান করছি, প্রত্যেকটা ক্ষেত্রে রেকর্ড আছে আমাদের এবং আমরা সেগুলো প্যারেন্টসদেরকে জানাই। এবং আমাদের আরো একটা বড় জায়গা হচ্ছে যে, যেহেতু দীর্ঘদিন আমি কাজ করছি এই ফিল্ডে, একটা ফিল্ডেই কাজ করেছি। অনেকে হয়তো অ্যাডমিন র্যাঙ্কে চাকরি করেছেন, টিচিং এ করেছেন, তারপরে এসে স্পেশাল স্কুলে ঢুকছেন বিভিন্নভাবে। কিন্তু আমি কিন্তু একদম শুরু থেকে স্পেশাল নিড এরিয়াটাতেই কাজ করছি। তো যার ফলে আমার মানে ডিরেক্ট মনিটরিং আমার স্কুলের প্রতি আছে এবং আমার টিচাররা কন্টিনিউয়াসলি, আমি কিন্তু টিচার বেস যেটা বলছি যে অনেক সময় দেখবেন যে একজন ৩ জন বা ৫ জন স্পেশাল এডুকেশন থেকে পাশ করে এসেছেন, তাদেরকে বেস করে একজন আর্মি অফিসার বা একজন প্যারেন্টস স্কুল দিয়ে ফেললেন। কিন্তু হেড অফ দ্য টিম পুরো বিষয়টাই বুঝেন না। তাই না? তো যার কারণে এই জায়গাগুলোতে আমাদের একটা বড় ডিফারেন্স আছে এবং আরো একটা সবচেয়ে বড় ডিফারেন্স যেটা বলবো যে আমাদের স্কুলটাতে আমাদের একটা কমেন্টস বুক আছে। যেখানে প্যারেন্টস তার যেকোনো পজিটিভ, নেগেটিভ যেকোনো কমেন্টস দিতে পারেন এবং নাম না লিখেও দিতে পারেন। আমরা শুনতে চাই। আমরা কিন্তু টপ ডাউন মডেল না, আমরা বটম আপ মডেল। সে নিচ থেকে তাদের চাহিদাগুলো আমরা শুনছি, তাদের ইন্টারভেনশন গুলোর রিকোয়ারমেন্টস আমরা শুনছি, তাদের সাজেশন আমরা নিচ্ছি। ফলে আমাদের মধ্যে একটা ভালো কানেকশন আছে। কোন প্যারেন্টস বলতে পারবে না যে আমাদের স্কুলে কি মানে হয় এটা। আপনি বস হিসেবে ডমিনিয়ারিং হতে পারেন, কিন্তু আপনার স্কুল ডমিনিয়ারিং না। আমি চেষ্টা করেছি। আমাদের প্যারেন্টসরা কিন্তু এবং আমার সাথে দেখা করতে কারো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। এবং আমার টিচিং টিমের মধ্যেও যে টিচিং কোঅর্ডিনেটর সিনিয়র, তার মাধ্যমে সব ইনফরমেশন আমার কাছে আসে না। আমার সমস্ত টিচাররা আমার রুমে চলে আসতে পারে। সো যে আজকে নতুন টিচার সেও কিন্তু আমার রুমে আসতে পারে, আমাকে জানাতে পারে। সো এই অ্যাক্সেসিবিলিটি গুলো আমরা রেখেছি, অ্যাক্সেস গুলো রেখেছি যে আপনার যা সত্যতা, যে ইনফরমেশন, যে ডিমান্ড, সেটা অন্য কোথাও ম্যানিপুলেট হওয়ার সুযোগটা নাই। অনেক প্রতিষ্ঠানগুলোতে আছে যে একজন সিনিয়র টিচার আছেন, তাকে তার মন মানে সে যাকে পছন্দ করেন, সে যেভাবে চালাতে চাচ্ছেন বাকিগুলো সেভাবে। আমাদের এখানে সেটা হচ্ছে না। তো এবং প্যারেন্টসদের আমি যেটা বলব যে আসলে ইভেন বাচ্চাদের সাথে সম্পর্ক তৈরি করা, বাচ্চাদেরকে এবং এই এনভায়রনমেন্টটাকে বাচ্চাদের জন্য সেফ ফিল করানো। আমাদের অনেক বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে এসেছে যে টয়লেটে ভয় পাচ্ছে। হ্যাঁ? সেটা কিন্তু ১-২ মাসে আমাদের এখানে এই ভয়টা কেটে গেছে। বা কেন কেটে সে পুরো স্কুলটার ভেতরেই সে সেফ অনুভব করছে। কারণ কোথাও তাকে আমরা এই যে আড়ালে আবডালে চুপিসারে কিছু করার কোনো সুযোগ নেই। এবং ওয়ান টু ওয়ান হওয়ার আরেকটা ভালো মজা আছে। সেটা হচ্ছে যে একটা রুমে যদি ৩ জন ৪ জন টিচার বসেন, তাহলে একজন টিচার যদি কাজ না করেন আরেকজন টিচার খুব দ্রুত কিন্তু আপনাকে ইনফর্ম করে দিচ্ছেন। যে আপা উনি তো ০.৫ ঘন্টা ধরে বসে আছেন। যদি এটা কোনদিন হয়নি। হ্যাঁ? তো এই কারণেই কিন্তু তারা একজন আরেকজনকে চেক করছেন, একজন আরেকজনের কাজগুলো দেখছেন, একজন আরেকজনকে রিইনফোর্স করছেন, গ্রোথ এ হেল্প করছেন। এই সিচুয়েশন গুলো কিন্তু আমি মনে করি যে খুব পজিটিভ আমাদের প্রতিষ্ঠানের। এবং প্যারেন্টসরা, আমি তাদেরকে বলি যে আপনারা নিজেরা গল্প করেন, নিজেরা নিজেদের সমস্যাগুলো ভাগ করে নেন। আপনারা নিজেরা একসাথে ঘুরতে যান। এগুলোর সাইড ইফেক্ট আছে। অনেক সময় অনেক প্যারেন্টস, যেটা হয়েছে সত্যি কথা, যে তিনি হয়তো মনে করেন তিনি অনেক সুপিরিয়র। এই আচরণটা সে অন্য সব প্যারেন্টসদের সাথে করছেন। তো আমরা সেখানে হয়তো ইন্টারফেয়ার করতে পারছি না। যে আপা আপনি অন্যদের সাথে এরকম আচরণ করবেন না। হ্যাঁ? কিন্তু আমরা চাচ্ছি যে না, এটাও একটা তারা নিজেরা নিজেদের মধ্যে সমঝোতা করুক। যে আপা এভাবে বলেন না। আমরাও তো বাচ্চাদের বাবা-মা। তাদের মধ্যেও এই কমিউনিকেশনটা তৈরি হোক। একজন প্যারেন্টস খুব বেশি ডমিনেট করলে যেন আরো ২ জন প্যারেন্টস বলতে পারেন। তাদেরও তো, কারণ এটাও কিন্তু একটা মজার জায়গা যে সোসাইটি যে প্যারেন্টসদেরকে বিভিন্নভাবে অপ্রেস করছে। প্যারেন্টসদেরই যে কি করে সেখানে ইন্টারভেনশন করতে হবে এগুলো তারা শিখুক। তো আমরা এইজন্য এই জায়গাগুলোতে আমি মনে করি যে আসলে আমাদের স্কুলে যদি বলেন যে একটু স্ট্যান্ড আউট, সেটা হয়তো এইসব কারণে হতে পারে। এবং আমাদের টিচিং মেটেরিয়াল আরেকটা বড় ব্যাপার। আমাদের হিউজ টিচিং মেটেরিয়াল এবং আমরা এমনও হয় যে এমন একটা বাচ্চা এসছে যে যার আমাদের যা এত কিছু আছে এগুলো তারপরেও হবে না।
তার জন্য নতুন একটা কিছু তৈরি করতে হবে। আমরা কিন্তু খুব দ্রুত টিচিং ম্যাটেরিয়াল তৈরি করে ফেলি। এগুলো আমি ডিজাইন করি। আমরা প্রচুর টিচিং ম্যাটেরিয়াল তৈরি করি নিজেরা। যে টয়েস বেস আমি দেখেছি অনেক স্কুলে এখন তো যেটা একটা নতুন ট্রেন্ড এসেছে খুব সুন্দর সেন্সরি একটা রুম। আমাদের সেন্সরি রুম অতটা স্ট্যান্ডার্ড না, সুন্দর না। খুব একটা স্ট্যান্ডার্ড সেন্সরি থেরাপি রুম, তারপরে কিন্তু আর কিচ্ছু নাই। টিচিং ম্যাটেরিয়াল কিছু নাই, সব টয়েস। তো এই জায়গা যে আমাদের যে পরিমাণ টিচিং ম্যাটেরিয়াল আছে এবং এগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ট্রেনিং শেখাতে হয় বাচ্চাকে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক আলাদা, অনেক স্পেসিফিক এবং অনেক স্ট্যান্ডার্ড। জি। অনেক ধন্যবাদ আপা। আশা করি আপনার স্কুলে উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আপনি বিশেষ করে আমাদেরকে সময় দিচ্ছেন বারবার বিভিন্ন আসলে আপনাকে বারবার নক করা হচ্ছে এই কারণে, যেটা শুরুতেই আপনাকে বলেছিলাম যে আপনার যেহেতু এই এক্সপার্টাইজটা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যে কারণে আপনার সাথে কথা বলা হয়। আমরা এর আগে বয়ঃসন্ধিকালের জন্য প্রস্তুতি, এটা অত্যন্ত জনপ্রিয় একটি মানে এপিসোড ছিল। এরপর আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি এবং আমি তাদেরকে এক ধরনের করছি যে, এবং আপনি জানেন যে আগামীকালও আমরা এই ধরনের একটা সেক্স এডুকেশন এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। কালকে আমরা ডক্টর বিষ্ণুপদ নন্দ, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং লেখক, মানে গবেষক, অনেকগুলো বই আছে তার, অনেকগুলো লেখা। তো স্যারের সাথে আমরা একটা সিরিজ অফ লেকচার করছি, তার মধ্যে এটা ওনার আগ্রহী, কালকে আমরা ওই জন্য কথা বলতে চাচ্ছি। তবে আপনার কাছ থেকেও বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ইয়েতে এটাও প্যানেলসটা চাচ্ছেন আপনার কাছ থেকে, আবার যে কারণে বারবার আপনাকে নক করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার স্কুলের প্রতি শুভকামনা। আর যদি শেষে আপনি কিছু বলতে চান, সেটা যে কোনো বিষয় হতে পারে, স্কুল হতে পারে বা প্যারেন্টসদের উদ্দেশ্যে হতে পারে বা আপনার নিজের কথা হতে পারে। না, যেটা আপনি এই লাস্টে বললেন আমি এটা ধরে একটা কথা বলি যে আপনি হয়তো খেয়াল করবেন যে যেই সেশনটা আমরা অ্যাডোলেসেন্ট ট্রেনিং নিয়ে করেছি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন বাংলাদেশ। তারপরে এখন অনেকেই আমার জানা নেই আপা, কারণ আপনি জানেন যে আমি মাত্র এর আগে কখনো হয়নি। মাত্র এইগুলো নিয়ে এর আগে কখনো হয়নি। আচ্ছা আমি জানি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এর আগে কোনোদিনই এগুলো নিয়ে খোলাখুলিভাবে লাইভে বা বিভিন্ন সেশনে আলোচনা হয়নি। জি। কারণ আমি জানি যে আমি তো এই ফিল্ডটাতে কাজ করছি। এবং কোন স্কুল সরাসরি এগুলো নিয়ে কোন স্ট্যান্ডার্ড যে কিন্তু ট্রেনিং ও আপা করছে। অত্যন্ত জরুরি, কারণ এতগুলো অ্যাঙ্গেল রয়েছে এখানে, যে একটা তো বাবা মাকে জানতে হবে, ওই বাচ্চার শিশুটাকে বুঝতে হবে। আর আরেকটা জিনিস আমি একসময় যখন এখানে ভাবলাম, তখন চিন্তা করলাম যে ওই বাচ্চার আশেপাশের মানুষজনকেও কিন্তু জানতে হবে, মানে এক্সাক্টলি। পরিবার এবং সমাজে, যে আমার বাচ্চাটা ওই এরকম একটা বয়সে আছে, অ্যাডolescence বয়সে আছে, আমি হ্যাঁ, কোথাও নিয়ে গেলাম, ও এমন কিছু আচরণ করলো যেটা আমাদের সমাজের প্রেক্ষাপটে অড বলা হয়, অড কিছু করলো, তাহলে তাদেরকে তো জানতে হবে যে বাচ্চাটা একটা স্পেশাল চাইল্ড, এই কারণে সে কাজটা করছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সুতরাং তাদেরকেও জানা দরকার। এক্সাক্টলি। এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় কি ভাইয়া? যে যখন আমরা একটা স্পেশাল বাচ্চা নিয়ে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাই, তখন কিন্তু এই অড সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে না। কারণ বাচ্চা অলরেডি ধাপে ধাপে ট্রেন আপ হয়ে যাচ্ছে। জি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি অনেক কেস পাচ্ছি বা আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন যারা হয়তো সাময়িকভাবে একটা ইন্টারভেনশনে ছিলেন, তারপরে দীর্ঘদিন নাই। এখন তাদের এই যে অ্যাডোলেসেন্ট টাইমে বাচ্চাদের যে স্ট্রাগল গুলো শুরু হয়েছে, ভয়াবহ অবস্থা। এখন তারা আবার নতুন করে ইন্টারভেনশন করছেন। কিন্তু যখন আমরা এই ইস্যুগুলো একটা বাচ্চার সাথে শুরু থেকেই ধাপে আমি চাই না যে কোন স্টুডেন্ট আমাদের স্কুলে সারা জীবন থাকুক। অনেকের হয়তো দীর্ঘদিন থাকতে হবে, তার ট্রানজিশন হবে না মেইন স্ট্রিমে। কিন্তু যাদের সম্ভব তারা চলে যাবে। কিন্তু আমরা তাদেরকে চাই যে তারা আমাদের সাথে যোগাযোগ করুক। আমি প্রত্যেকটা প্যারেন্টসকে বলেছি আমাদের যখনই তারা কাজ করেন যে আপনি এখান থেকে মেইন স্ট্রিমে যান, ট্রানজিট করেন। কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগটা রাখবেন এইজন্য যে ধাপে তার বিভিন্ন নিড তৈরি হবে। যেই বাচ্চাটা এখন মেইন স্ট্রিম করছে, একটা রেগুলার স্কুলে যাচ্ছে, তার সেখানে রিলেশন ডেভেলপমেন্ট নিয়ে প্রবলেম হতে পারে, টিচারের সাথে সমস্যা তৈরি হতে পারে, তার টিচিং মডিউল নিয়ে সমস্যা হতে পারে, তার সেগুলো নিয়ে কারিকুলাম নিয়ে সেগুলোকে কিন্তু আমি কি বলবো যে অনেক ক্ষেত্রে জাস্ট ওভার দ্য টেলিফোন আমি হয়তো ঘন্টাখানেক কথা বলে একটা প্যারেন্টসকে সাজেশন দিতে পারছি। তো কিন্তু প্যারেন্টসকে তো আমাদের সাথে যোগাযোগটা রাখতে হবে যে হ্যাঁ আপা আমরা ওকে স্কুলে দিয়েছি, ও ভালো করছে কি খারাপ করছে, ওর এই প্রবলেম হচ্ছে, ওর এই জায়গায় ও আটকে আছে বা এই জায়গায় তার নতুন কিছু চ্যালেঞ্জ এসছে, আমাদেরকে তো জানাতে হবে, তাই না? তা আমরা এই জন্যই আমি বলবো যে অনেক কিছু হয়তো যেমন আপনি দেখবেন যে
অনেক কাজ আমরা হয়তো শুরু করেছি, সেটা হয়তো একটা পর্যায়ে গিয়ে একটা ভালো ফল আমরা ভোগ করতে পারবো। কিন্তু সেটার সময়টার মধ্যে হয়তো আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে লেগে থাকতে হবে। প্যারেন্টসদেরকেও লেগে থাকতে হবে যে আপনি যখন একটা আপনার আমি বলব যে ১ বছরের মধ্যে আপনি যদি কোনো স্কুল থেকে উন্নতির দরকার নাই। আপনার বাচ্চার উন্নতি হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? কোথায় তার লিমিটেশন? সে কেন ১ বছরে এই জিনিসগুলো শিখতে পারছে না? আপনি যদি এই প্রশ্নের উত্তর না পান, টাইম ওয়েস্ট করবেন না। আপনার প্রশ্নের উত্তর না পেলে আপনি টাইম ওয়েস্ট করবেন না। যদিও আমাদের দেশে কোনো স্ট্যান্ডার্ড ফরমেট নাই যে প্যারেন্টসরা যেমন বিদেশে যেটা আছে যে আপনি আপনার এলাকায় বা আপনি এই সিলেক্টেড স্কুলগুলোর মধ্যে কাজ করবেন। প্যারেন্টসদেরকে খুঁজে নিতে হবে যে আমরা কার সাথে কাজ করব। আরেকটা যেটা আমি শেষ করব একদম এই রিকোয়েস্টটা দিয়ে যে দেখেন আ আমরা এই যে এতগুলো লাইভ করছি, এতগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখন লাইভের। অনেক প্যারেন্টস ভাবছেন যে এইখান থেকে আমি এই প্রবলেম, ওই প্রবলেমের সমাধান পেয়ে যাব। কিন্তু আসলে আপনার বাচ্চার যে একটা আ ওর জন্য যে ইন্টারভেনশন গুলো দরকার সেটা আমি অনেককে দেখেছি আমাকে ৬ মাস আগে ফোন করেছেন। আম এখনো কিন্তু সে আর যোগাযোগ করছেন না। তার মানে এই ৬ মাস কিন্তু তার বাচ্চার বয়স আরো ৬ মাস বেড়ে গেল। আপনি হয়তো শুধু ওই দাঁতে বাড়ি দেওয়া বা বেশি, বেশি লাফাচ্ছে, চিৎকার করছে এটা সাজেশন পেয়েছেন। বাকি সবগুলো এরিয়ায় পাননি। তো এইজন্য বলব যে প্রফেশনালদের আন্ডারে থেকে কাজ করেন, যোগাযোগ না, করেন। এই সম্ভব জায়গাটা হলে একটা ভালো স্পেশাল স্কুলে এই জায়গাটাতে আমি একটু যুক্ত করতে চাই, মানে আমি আমাদের অবস্থানটা বলতে চাই। আসলে তো প্ল্যাটফর্ম অনেক আছে এখন। অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন। অনেকে তাদের তাদের প্ল্যাটফর্ম থেকে বলেও থাকেন নিশ্চয়ই। আমি আমার জায়গাটাকে বলতে চাই। সেটা হচ্ছে যে আম উম কোভিড এর মধ্যে কিন্তু আমাদের শুরু। মানে একেবারেই যখন স্কুল সবকিছু বন্ধ ছিল এবং কোন সার্ভিসই তখন ছিল না। হ্যাঁ, হ্যাঁ, আমরা পারতপক্ষে আমার যতদূর মনে পড়ে যে প্রত্যেকটা এপিসোডেই কিন্তু আমরা বলে নিই যে এটা আল্টিমেট সলিউশন না। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের অনেক নিউরোলজিস্ট বলেন, তারা বলে যে না, না বাচ্চাকে না দেখে বা না ইয়ে করে বলতে পারবো না। যেমন অনেক অকুপেশনাল থেরাপিস্ট বলেন যেটা আপনাদের টাচ করার ব্যাপার বা এই করার। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কিছুটা ব্যাপার জানা যায় এই প্ল্যাটফর্ম থেকে বা অনলাইনের মাধ্যমে। আপনি শুনে অবাক হবেন, আমি নাম একদম। বলব না, যে আমাদের কোনো প্রফেশনাল সরাসরি না বলে দিয়েছেন যে, "না আমি অনলাইনে কথা বলি না। কথা বলব না কারণ লাভ হবে না।" হ্যাঁ, মানে আমি যদি এটা নেগেটিভ সাইড বলি তাহলে এটা মিসলিড হচ্ছে কিছু, কিছু ব্যক্তি। তো আমরা আমাদের জায়গা থেকে যদি আপনি এটা মানে আমাদের অবস্থান থেকে আমরা বলে দিই বারবার যে এটা কিন্তু সলিউশন। আপনি হয়তো যোগাযোগটা করতে পারছেন যে আপনি কার সাথে বাচ্চাকে দেখাবেন। কিন্তু আল্টিমেটলি আপনাকে দেখাতে হবে। এতে কোনো ডাউট নাই। আবার আমরা যে প্যারেন্টস ট্রেনিং টা করছি ২০ টা ক্লাস, ৪০ ঘন্টা বা আসলে আরো বেশি হয়ে যায় আলাপ আলোচনায় বা ইয়েতে। তো এখন ২০ টা ঘন্টা ৪০ ঘন্টা ক্লাস করে কি আমি স্পেশাল এডুকেটর হয়ে যাব? তা তো না। তা তো না। কিন্তু কি হচ্ছে আমি আমাদেরটা যদি বলি, যেটা আমরা আবার শুরু করতে চাচ্ছি 3rd ব্যাচটা, সেটা হচ্ছে ধরেন একেবারে কিছুই ধারণা ছিল না। কিছু ধারণা ছিল না। আমার একেবারে অন্য ডিসিপ্লিনে না আমি। আমি অনেক কিছু তাই ওই স্পেশাল যিনি আমাদের প্রশিক্ষক তার কাছ থেকে জানতে পারছি, বাচ্চার প্রশ্ন করতে পারছি। আমরা চেক লিস্ট ফলো করছি, সেটা অনুযায়ী বাচ্চায় কাজ করছি। এবং আমরা কিন্তু বারবার বলে নিই যে এটা কিন্তু এমন, এবং আমরা খেয়াল করে দেখেন আমরা কোন সার্টিফিকেটও দেই না। কোন সার্টিফিকেটও দেই না। কারণ প্যারেন্টসদের আবার সার্টিফিকেট কি? আপনি আপনার বাচ্চাকে কিছুটা বুঝবেন, কিছুটা জানবেন। আমি মনে করি কি আপা জানেন যে আপনাদের মতো প্রফেশনালদের কাজটা বোঝার জন্যই বরং আমরা এই কোর্সগুলো করছি। এক্সাক্টলি, এটা সত্যি কথা, হ্যাঁ? এক্সাক্টলি এবং হ্যাঁ, আপনারা যে কাজগুলো আমাদের দিবেন, ওই যে আপনি ডায়েরিতে লিখে দিলেন অথবা দেখিয়ে দিলেন কাজটা, সেই কাজটা যেন বাসায় গিয়ে আমরা ভালোমতো করতে পারি। সেইটুকু হ্যাঁ, মেক্সিমাম সেইটুকু হতে পারে। এর চেয়ে বেশি কিছু হওয়া সম্ভব না। আর আপা যারা কোন প্যারেন্টস যদি মনে করে যে আপনার না আপনার বিভিন্ন ফোরামে যাব, প্রশ্ন করব, উত্তর পেয়ে যাব, তাহলে প্রফেশনাল কাছে যেতে হবে না। এটা কিন্তু আপা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি সবাই সেটাই বলছি। এখানে সবাই মোটামুটি শিক্ষিত। হয়তো এই লাইনে শিক্ষিত না, কিন্তু কম শিক্ষিত। এখন বাংলাদেশে কম শিক্ষিত আপনি কাউকে দেখবেন না। সবাই হ্যাঁ, মাস্টার ডিগ্রি পাস, হ্যাঁ? সবাই অনার্স পাস। একটা সময় ছিল আপনাকে গ্রাম, গ্রাম খুঁজে বেড়াতে হতো মাস্টার ডিগ্রির জন্য। এখন কিন্তু হ্যাঁ, কলেজই গ্রামে, গ্রামে চলে গেছে। হ্যাঁ? এখন হ্যাঁ, আপনার ডিগ্রি মানেই হচ্ছে মাস্টার ডিগ্রি। তার নিচে কোনো পড়ালেখা নাই। সুতরাং এইটুকু তাদের দায়িত্ব নিতে হবে প্যারেন্টসদের। এইটুকু দায়িত্ব তাদের এক্সাক্টলি তাদের নিতে হবে, হ্যাঁ? এইটুকু হ্যাঁ, এইটুকু ইয়ে করা যাবে না। তবে আমি আমারটার কথা বলি, স্পেশাল চাইল্ড কেয়ার তো আমরা বারবার বলার চেষ্টা করি। এমনকি আমাদের মনে আছে, আমি উদাহরণ হিসেবে বলছি, একজন কলকাতার আমি লাইভেই বলছি কথাটা। কলকাতারই ডক্টর নাম ধরেই বলছি, ডক্টর অনির্বাণ রয়। উনি এসেছিলেন একটা ইয়েতে। উনি
এবং উনি একসময় বিরক্ত হয়ে গেছেন যখন তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে কোন একটা বাচ্চা সম্পর্কে। উনি বলেই ফেললেন যে আপনার বাচ্চাকে না দেখে তো আমি এগুলো বলতে পারবো না। আমি আপনাকে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেটা আপনিও বলেন, যেটা আমিন ভাইও বলে আমাদের। ঠিক আছে? যে ঠিক আছে এইটুকু বললাম, কিন্তু বাকিটা তো আপনার বাচ্চার কেসটা আমাকে পুরোটা জানতে হবে, প্রয়োজনে নিয়ে আসেন, আমি দেখব। হ্যাঁ? তো এইটুকু আপা পুরো ক্লিয়ার। এরপরে যারা এই ভুলটা করবে তাদের দায়িত্ব তাদের নিতে হবে। এখন না, সেটাই আমি সেটাই বলছি যে না এটা বাচ্চার যে বয়সটা, হ্যাঁ, বাচ্চার যে বয়স তার সবচেয়ে বেশি উন্নতি হওয়ার সম্ভাবনাটা, ঠিক। সেই সময়টা প্যারেন্টসরা যেন এইভাবে নষ্ট না করেন। না অবশ্যই। এবং একটা বড় বিষয় হচ্ছে কি, যেমন আমি যেহেতু অনলাইনে কাজ করছি, অনেককে দেখেছি, অনেক প্যারেন্টসদের কাছে অনলাইনে কোনো কাজ করে কোনো লাভ হয় না, এটা আরেকটা কিছু হয় না। কিন্তু আমি আরেকটা হ্যাঁ, আমি যেহেতু ট্র্যাক করি, আমি যেহেতু জানি যে আউটকাম কি হচ্ছে, এগুলো ট্র্যাক করি। কারণ এখন কোন প্রফেশনাল অনলাইনে কাজ করে কমফোর্টেবল ফিল করছেন না, এটা তার প্রবলেম, তার ব্যাপার। জি, জি, কিন্তু আমি তো অনলাইনে কাজ করছি আরো অনেক বছর, প্যান্ডেমিক সিচুয়েশন এর আগে থেকে। জি। কারণ আমি ২ বছর দেশে ছিলাম না। আমার অনলাইনে টিচারদের সাথে কাজ করতে হয়েছে, প্যারেন্টসদের সাথে মিটিং করতে হয়েছে, অনেক বাচ্চাদেরকে আমার সার্ভিস দিতে হয়েছে। আমার দেশের বাইরে অনেক ক্লায়েন্ট আছে, তাদেরকে আমার সার্ভিস দিতে হয়। তো অনলাইনে আসলে কিভাবে আপনি কাজ করবেন সেটা আসলে ডিপেন্ড করছে আপনার উপর। আমার বিশ্বাস যে এই পর্যন্ত আমি যত প্যারেন্টসদেরকে নিয়ে অনলাইনে কাজ করেছি, তাদের মধ্যে কেউ হয়তো ডিসস্যাটিসফাইড না। আবার কারণ লিমিটেশনটা আপা বুঝতে হবে। লিমিটেশনটাও বুঝতে হবে। অবশ্যই আবার পজিটিভ দিকটা কি? অবশ্যই পজিটিভ দিকটা কি? এই যে দেখেন একটা প্রোগ্রামে যদি একজন প্রফেশনাল আসেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এমনকি ভারত থেকে, এমনকি দেশের বাইরে থেকে যে যুক্ত হচ্ছেন, হ্যাঁ? তো এইটা তো হ্যাঁ, একটা পজিটিভ। যেখানে দূরত্বটা অবশ্যই ব্যারিয়ার থাকছে না। কিন্তু আপনি এটা পেলেন তার মানে এই না যে এটাই একমাত্র সমাধান। এটাও তো মানতে হবে, এটাও তো বুঝতে হবে। এই সব বাচ্চাদের বাবা-মাদেরকেই যেটা বলছি যে দেখেন, এই বাচ্চাটা আর্লিতে আপনি ৩.৫ বছর, ৩ বছরে বা ২ বছরে বুঝতেছেন সমস্যা, স্পেশাল স্কুল খারাপ জায়গা না। প্রথমেই তাকে স্পেশাল স্কুলিং করেন। কেন? স্পেশাল স্কুল আপনার বাচ্চাটাকে মেইনস্ট্রিম তৈরি করে, যে সারভাইভ করার মতো করে তৈরি করে দিবে। জি, এটাই স্পেশাল স্কুলের দায়িত্ব। কিন্তু সময়টা যখন পার হয়ে যায় তখন কিন্তু মেইনস্ট্রিমিং এ যাওয়ারও আ সুযোগ থাকে না। আমরা যে বাচ্চাটাকে ২.৫ বছর, ৩ বছরে পাচ্ছি, ৩.৫ বছরে পাচ্ছি, তাকে কিন্তু তার লেভেল অনুযায়ী, অবশ্যই তার লেভেল অনুযায়ী তাকে আমরা কিন্তু ট্রেন করে অনেক সময় দেখেছি আমরা ৫ বছর, ৬ বছর আমরা তাকে একাডেমিক কারিকুলাম দিয়ে দিতে পেরেছি। তার হয়তো আরো অনেকগুলো অসুবিধা আছে, সেগুলোর জন্য সে কারিকুলাম বেস ক্লাসরুমে চলে গেছে, কিন্তু আমরা তাকে রেগুলার ওই কাজগুলো করে যাচ্ছি। তাহলে আপনি কেন আলাদা করে দেখবেন যে আমার বাচ্চা একটা বড় স্কুলে পড়লো কিনা? এটা তো বাচ্চার দরকার না, এটা প্যারেন্টস এর প্রাইড, এটা আপনার দরকার। আপনি যদি এই দরকারটা ছাড় না দিতে পারেন, আপনার বাচ্চার উন্নতি হচ্ছে না। হ্যাঁ? এই বাচ্চার জায়গাগুলো আসলে আমরা বাচ্চার আলোচনা করতে গেলে শেষ হবে না। বাচ্চার অবস্থাটা বুঝতে জি। হবে। আপনি চাইলে বা আমি চাইলে তো হবে না। আমি তো চাই। কিন্তু আমার বাচ্চা যদি সেটা না পারে তাহলে সেই ক্ষেত্রে তো তারপর জোরাজুরি করে কোনো লাভ নাই। না, সেটাই। জি। আ অনেক ধন্যবাদ আপা। অনেক আলোচনা হলো। আপনি ভালো বলেছেন। আসলে আলোচনাগুলোর শেষ নেই। কেননা একটার সাথে আরেকটা আলোচনা চলে আসে। আজকে আমরা ১ ঘন্টার উপরে সময় হয়ে গেছে এবং আগেও একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। তো আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বারবার সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আশা করি আরেকটা এপিসোডে ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে, কথা হবে এবং জানতে পারবো আপনার আ অভিজ্ঞতা থেকে, যেটা আমি মনে করি যে অনেকের জন্য অত্যন্ত কার্যকর হবে। ভালো থাকবেন আপা। আবার ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকে বিশেষ করে আপনাকে ধন্যবাদ যে আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। আর সব অভিভাবকদেরকে আমার আ অ অভিনন্দন, শুভেচ্ছা যে আপনারা যতটুকুনি অর্জন করেছেন সেটার জন্য নিজেকে ক্রেডিট দেন যে হ্যাঁ, আমি চেষ্টা করে ফল পাচ্ছি, ভালো হচ্ছে। তাহলে আপনি আরো উৎসাহ পাবেন কাজ করতে। তো সবাইকে ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম।